আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টশিয়াল টেকনিক্যাল পেজে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। মূলত যেই টপিকটার উপরে আমাদের একটা ভয়ভীতি কাজ করে, যেটা সাধারণত আমরা অ্যাভয়েড করি, এরকম একটা টপিকের উপর আজকে ক্লাস হবে। এবং কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটাতে থাকে, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এই টপিকের উপরে তার আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আমরা আজকের ক্লাসটা একটু সময় নিয়ে করব, যেহেতু আমরা 8টায় শুরু করেছি। অনেকে 9টার সময় নানান জায়গায় ক্লাস থাকে, সো একটু কনফ্লিক্ট হয়ে যায়। এই জন্য এই সময়টাতে ক্লাস শুরু করা, ঠিক আছে? তো যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই ক্লাসটা আমি সবাইকে অনুরোধ করবো একটু লাইভটা শেয়ার করে দিতে, কারণ এই টপিকটার ক্লাস সচরাচর পাওয়া যায় না বা নেওয়া হয় না। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই টপিকের উপর ক্লাস যদিও নিয়েছি, আপনি চাইলে ওখান থেকে করতে পারবেন, কিন্তু আমাদের আজকের এই ক্লাসে যারা উপস্থিত থাকবে, কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই টপিকের উপর আপনার একটা ভালো দক্ষতা তৈরি হবে এবং খুব ইজিলি আপনি এই টপিকটা শেষ করে ফেলতে পারবেন। তো সবাই আর যারা যুক্ত হয়েছেন সবাইকে অ্যাকাউন্টিং এর আরেকবার স্বাগতম জানাচ্ছি, এবং যেটা বলবো একটু শেয়ার করে দেন প্লিজ। সবাই একটু আমরা যার যা প্রোফাইল থেকে শেয়ার করতে পারি, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেই, এবং কমেন্টে আমাদের পরিচিত জনদেরকে মেনশন করে দিই। আমি আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, 2 মিনিট সময় লাগবে। এর মধ্যে আপনারাও শেয়ার করে দেন, তার মধ্যে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকে কোনো এমসিকিউ সলভ হবে না, আজকে আলোচনা করা হবে, ঠিক আছে? আজকে আলোচনা হবে, সুতরাং সময় লাগবে। আমি বারবার বলতেছি এই ক্লাসটা সচরাচর হয় না, এই জন্য আপনি যদি সময় নিয়ে একটু আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি এইটা খুব ভালো করে শিখতে পারবেন আজকের এই ক্লাস থেকে, ঠিক আছে? তো এই ভুল সংশোধনী দাখিলা পড়ার আগে আমি আপনাদেরকে শুরুতে একটা প্রশ্ন করছি যে সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দেন, এবং আপনারা একটা প্রশ্নের উত্তর দেন। যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছেন তারা একটা প্রশ্নের উত্তর দিবেন যে এই যে টপিকটা ভুল সংশোধনী দাখিলা, এটাকে হিসাব চক্রের কেমন ধাপ বলা হয়? কে বলতে পারবেন দেখি তো একটু? হিসাব হিসাব চক্রের কি কেমন ধাপ এটা? বাধ্যতামূলক ধাপ? আমি অপশন দিয়ে দিলাম আপনাকে। বাধ্যতামূলক ধাপ 2 নাম্বার। এটা কি ঐচ্ছিক ধাপ? ঐচ্ছিক ধাপ নাকি এটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ? 1 2 3 তিনটা অপশন দিলাম, দেখি তো আপনারা একটু উত্তর করেন। এর মধ্যে আমরা সবাইকে একটু কানেক্ট করে নিচ্ছি। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেই। হ্যাঁ, একটু সবাই রেসপন্স করবো, ঠিক আছে? যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি সবাই এই প্রশ্নটার উত্তর দিয়ে আমরা শুরু করছি। ক্লাস শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা জাস্ট বলেন এটা কোন ধাপ হিসাবে আমরা এটাকে স্বীকৃতি দেই, কোন ধাপ হিসাবে এটাকে আমরা গণ্য করি, বলেন। আমরা ক্লাস করতে করতে সবাই একটু শেয়ার করি। ব্যবসা শিক্ষা বিভাগের বিভিন্ন চাকরির প্রার্থী যারা আছেন, বিভিন্ন চাকরি পরীক্ষা দেন, আর তারপরে হচ্ছে এইচএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছে, সবার জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি বারবারই বলছি সচরাচর এই টপিকের ক্লাস কিন্তু হয় না। আমরা একটু সবাই একটু যার যার জায়গা থেকে প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। কি বললাম যে এটা হিসাব চক্রের কি ধাপ হিসাবে গণ্য করা হয়, হিসাব চক্রের কেমন ধাপ হিসাবে গণ্য করা হয়ে থাকে। সবাই কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিব, অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ওকে, তো হিসাব চক্রটা এখানে কেন নিয়ে আসলাম? 3 নাম্বার ধাপ হয়, অনেকে উত্তর করছো 3 নাম্বার ধাপ হবে। এখানে অনেক রিলিভেন্ট আলোচনা লাগবে। এখানে আমরা কিছু সময়ের জন্য আমরা রেওয়া মিল পড়বো, কিছু সময়ের জন্য আমাদের হিসাব চক্র লাগবে। তাহলে এইভাবে আমরা কিন্তু আজকের এই চ্যাপ্টারটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রথমে আসি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপগুলো কি কি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টা? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা। একটা হচ্ছে বিপরীত দাখিলা, একটা হচ্ছে কার্যপুত্র। আমরা সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমরা বিপরীত দাখিলার উপরেও ক্লাস করব, যদি আমরা সময় সুযোগ হয়। তারপরে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে বাধ্যতামূলক ধাপ তো অনেকগুলো আছে, 1 থেকে 9 পর্যন্ত।
নরমালি ধাপ, কখনো কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যায় না যে হিসাব চক্রের বাধ্যতামূলক ধাপ কয়টা। আমি যদি একটু সংক্ষেপে আপনাদেরকে হিসাব চক্রের ধাপগুলো একটু বলে দেই, আপনারা একটু লিখে নেবেন আমার সাথে সাথে, দ্রুত একটু ধাপগুলো সবাই নোট ডাউন করে ফেলেন, কারণ আমরা বলছি যে আজকের আলোচনায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমাদেরকে জানতে হবে। সো হিসাব চক্রটা একটু জটপটে আমরা দেখে নেব, ঠিক আছে? হিসাব চক্র, ঠিক আছে? তো হিসাব চক্রের প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। কি বলেন তো? লেনদেন শনাক্তকরণ। কি? শনাক্তকরণ। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে মাস্ট। এই যে আমি যে বিষয়টা পড়াইতেছি এই জায়গায় কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? কনফার্ম প্রশ্ন আপনি কিন্তু পেয়ে যাবেন। সো জটপট লিখে নেন, অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে পড়বো। হিসাব চক্রের প্রথম ধাপ, ওকে। তো এখানে বলতেছে হিসাব চক্রের প্রথম ধাপটা কি? হিসাব চক্রের প্রথম লেনদেন শনাক্তকরণ। 2 নম্বর ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। কি করবো আমরা? জাবেদাভুক্ত করব। 3 নম্বর ধাপ কি? জাবেদার পরে কি করব? 3 নম্বর ধাপ হচ্ছে জাবেদার পরে আমরা খতিয়ানভুক্ত করব। খতিয়ানে লেখার পর কি লিখবো? খতিয়ানের লেখার পর আমরা হচ্ছে রেওয়া মিলে লিখবো। কি লিখবো? রেওয়া মিল। কোথায় লিখবো? রেওয়া মিলে লিখবো। রেওয়া মিলে লেখার পর আমরা কি করব? আমরা সমন্বয় দাখিলা দেই। কি দেই? সমন্বয় দাখিলা দেই। রেওয়া মিলে লেখার পরে কি দেই? সমন্বয় দাখিলা। এগুলা মূলত আমরা যখন কি করি, আমরা যখন হচ্ছে কার্যপত্র করি তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজে লাগে। প্রথম লেনদেন শনাক্ত করি, জাবেদা দিয়ে খতিয়ানভুক্ত করি, রেওয়া মিলে দিয়ে সমন্বয় দাখিলা করি। সমন্বয় দাখিলা দেওয়ার পর আমরা 6 নম্বর ধাপে এসে আর্থিক বিবরণী প্রস্তুত করি। কি করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক বিবরণী, ঠিক আছে? আর্থিক বিবরণী প্রস্তুত করার পর 7 নম্বর ধাপে আমরা হচ্ছে সমাপনী দাখিলা দেই। কি দেই? সমাপনী দাখিলা দেই। কি দেই? সমাপনী দাখিলা দেই। কি দেই? সমাপনী দাখিলা দেই, ঠিক আছে? ও সরি, এখানে সমন্বয় দেওয়ার পর আমরা এখানে 6 নাম্বার ধাপ হচ্ছে এটা 6 নাম্বার দেই, এটা 7 নাম্বার দেই, এটা 8 নাম্বার দেই। আমরা সমন্বয় দাখিলা দেওয়ার পর আমরা আরেকটা রেওয়া মিল করি, এটার নাম হচ্ছে সমন্বিত রেওয়া মিল। এটার নাম কি? সমন্বিত রেওয়া মিল। সমন্বিত রেওয়া মিল, ঠিক আছে? তাহলে খেয়াল করি কি বললাম, আমরা প্রথমে লেনদেন শনাক্ত করি, জাবেদা দেই, খতিয়ানভুক্ত করি, রেওয়া মিল করি, সমন্বয় দাখিলা দেই। সমন্বয় দাখিলার পর আমরা সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করি। সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা আর্থিক বিবরণী দেই, মানে প্রস্তুত করি। আর্থিক বিবরণীর পর সমাপনী দাখিলা দেই। সমাপনী দাখিলা দেওয়ার পর 9 নম্বর ধাপে আমরা হচ্ছে সমাপন পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করি। সমাপন পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করি। সমাপন পরবর্তী রেওয়া মিল, ঠিক আছে? সমাপন পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করি। আমরা সংক্ষেপে একটু হিসাব চক্রটা দেখে নিলাম। আমি আবার বলতেছি, হিসাব চক্র মানে কি? যা মানে হিসাব বিজ্ঞানের যে কাজগুলো ধারাবাহিকভাবে চক্র আকার আবির্ভূত হওয়া, একটার পর একটা হওয়া। তো হিসাব চক্রের কখনো কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যাবে না যে হিসাব চক্রের ধাপ কয়টা, বাট আমাদেরকে ধাপগুলো জানতে হবে। ধাপগুলো কি কি? প্রথমে লেনদেন শনাক্তকরণ, তারপরে আমরা জাবেদা দেই, খতিয়ানভুক্ত করি, রেওয়া মিল করি, ওকে? তারপরে সমন্বয় দাখিলা দেই, তারপরে রেওয়া মিলের সমন্বয় মিলে আমরা আবার প্রস্তুত করি সমন্বিত রেওয়া মিল, তারপরে আর্থিক বিবরণী প্রস্তুত করি, তারপর সমাপনী দাখিলা দেই, তারপরে হচ্ছে আমরা কি করি? আমরা হচ্ছে সমাপন পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করি। এখানে আরেকটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে রেওয়া মিলের মানে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। হিসাব চক্রের কি ধাপ? ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিপরীত দাখিলা, একটা হচ্ছে বিপরীত দাখিলা, একটা হচ্ছে বিপরীত দাখিলা, আরেকটা হচ্ছে কার্যপত্র। এটা কি? কার্যপত্র। একটা বিপরীত দাখিলা, আরেকটা হচ্ছে কার্যপত্র। আরেকটা যেটা হচ্ছে হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ। কি ধাপ? পরিত্যাজ্য। হিসাব চক্রের কি ধাপ? পরিত্যাজ্য ধাপ। এটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। এটা কি? ভুল সংশোধনী দাখিলা, ঠিক আছে? তো সংক্ষেপে আমরা পুরো হিসাব চক্রটা একটু দেখে নিলাম। আমাদের কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন কমন আসবে, 100% নিশ্চিত থাকেন এই হিসাব চক্র থেকে আপনার প্রশ্ন কমন আসবে। সিরিয়াল বাই প্রশ্ন আসতে পারে। হিসাব চক্রের চতুর্থ ধাপ কোনটা? হিসাব চক্রের চতুর্থ ধাপে কি আছে? চতুর্থ ধাপে আছে রেওয়া মিল। হিসাব চক্রের ধরেন বললো দ্বিতীয় ধাপ কোনটা? জাবেদা। তৃতীয় ধাপ কোনটা? খতিয়ান, ঠিক আছে? জাবেদা আমরা লেনদেনগুলো প্রাথমিকভাবে লিখি, খতিয়ানে আমরা লেনদেনগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করি। আর রেওয়া মিল তো আমরা কেন প্রস্তুত করি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রস্তুত করি এবং আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করার জন্য প্রস্তুত করি, তাই না? সমাপনী দাখিলা হিসাবকাল ধারণা অনুযায়ী নির্দিষ্ট সময় শেষে প্রস্তুত করা হয়। রেওয়া মিল সমন্বয় মিলে সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুত করি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য। সমাপনী দাখিলা দিয়ে আমরা নামিক হিসাবগুলো একটা নির্দিষ্ট সময় শেষে বন্ধ করে দেওয়ার জন্য। তারপরে সমাপনী দাখিলার মাধ্যমে যখন আমরা কি করি? আমরা নামিক হিসাবগুলো বন্ধ করে ফেলি,
তখন আর 3 ধরনের হিসাব থাকে। টোটাল হিসাব তো 5 ধরনের, আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব। এখানে আয় ব্যয়কে বলা হয় নামিক হিসাব বা অস্থায়ী হিসাব, আর বাকি 3টা সম্পদ দায় মালিকানা সত্ত্বকে বলা হয় স্থায়ী হিসাব। তো এই আয় আর ব্যয় হিসাবকে আমরা কি করি, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেই। তারপরে যে আমরা রেওয়া মিল প্রস্তুত করি, যেমন ধরেন এই সমন্বিত রেওয়া মিলের হিসাব আছে 5টা, আয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব। আর সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করছি, আয় আর ব্যয়কে বন্ধ করে দিছি, আয় আর ব্যয়কে কি করে দিছি, বন্ধ করে দিছি। তাহলে সমাপন পরবর্তী রেওয়া মিলের মধ্যে উপাদান আছে কয়টা, 3টা। কারণ আগে ছিল 5টা, 2টা অফ করে দিছি, তাহলে আর থাকে 3টা। তাহলে সমাপন পরবর্তী রেওয়া মিলের শুধুমাত্র স্থায়ী উপাদানগুলো থাকে। কোন উপাদানগুলো থাকে, স্থায়ী উপাদানগুলো থাকে। কি কি থাকে, সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সমাপনী দাখিলার মাধ্যমে শুধু কি থাকে, সমাপনী আর সমাপন পরবর্তী রেওয়া মিলে শুধু স্থায়ী উপাদানগুলো থাকে। ঠিক আছে, এই ছিল একেবারে সংক্ষেপে হিসাব চক্র। শুধু হিসাব চক্র পড়ানোর জন্য 1 ঘন্টার একটা ক্লাস দরকার, কিন্তু আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। তার পূর্বে জাস্ট এটা আপনাকে একটা ওভারভিউ দিয়ে দিলাম। হিসাব চক্রের সবকিছুকে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন, লিখছেন কিনা সবাই একটু কমেন্টে জানান। যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু সবাই শেয়ার করে দেন। যারা এখনো শেয়ার করেন, আজকে কিন্তু চাইলে কিন্তু আমরা আরো কিছু উপস্থিতি আমাদের ক্লাসে বাড়াইতে পারি, কারণ আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সব যাই আলোচনা করব, অনেকগুলো চ্যাপ্টারের সমন্বয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিই। যারা স্টিল লাইভটা শেয়ার করেন, শিল্প 5টা শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত কি ক্লিয়ার? আমরা হিসাব চক্রের সবকিছুকে আমরা নোট ডাউন করতে পারছি। বাধ্যতামূলক দাব কোনগুলা, ঐচ্ছিক দাব কোনটা, পরিতীর্য দাব কোনটা, কোনটা কি আকারে আছে, আমি কিন্তু এগুলোও একটু সংক্ষিপ্ত আপনাদেরকে আলোচনা করে দিলাম। প্লিজ সবাই একটু রেসপন্স করতে হবে। ওকে, লিখেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। লিখে ফেললে আমরা আমাদের মূল আলোচনায় ফেরত যাই। আমাদের মূল আলোচনা ছিল কি, আমাদের মূল আলোচনা ছিল আমরা শিখবো হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। আমরা কি শিখবো, ভুল সংশোধনী দাখিলা। মূলত এই সংশোধনী দাখিলা শিখতে গেলে বা শিখলে সংশোধিত রেওয়া মিলটাও পারা যায়, এবং এটা হিসাব চক্রের একটা পরিত্যাজ্য ধাপ। সো আর ভুল মূলত আমরা এই পেইড কোর্স সম্পর্কে আমরা পরে জানবো। আমরা পেইড কোর্স নিয়ে এখন আলোচনা করব না। আমাদের শিক্ষক নিবন্ধনের পেইড কোর্সের ভর্তি চলছে। যারা ব্যবসা শিক্ষা বিভাগে আসলে পরীক্ষা দিবেন, তাদের হচ্ছে আমাদের এখন একটা অফার চলতেছে, 50% ডিসকাউন্টে স্কুল লেভেলে 1250 টাকা, কলেজে 999 টাকা, এবং একসাথে যদি স্কুল কলেজে ভর্তি হতে চান 1500 টাকা ভর্তি চলছে, এবং এটা আমরা 7 তারিখ পর্যন্ত ভর্তি নিচ্ছি। এই সুবর্ণ সুযোগ হারালে কাটতে হবে আড়ালে। ঠিক আছে, তো চলেন এখন আমরা আমাদের মূল ফরম্যাটে ফেরত আসলাম। মূল ফরম্যাট কি, আমরা আজকে কি পড়বো, কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। সো এই যে ভুল হয়েছে, এই ভুলগুলা কোত্থেকে আসছে জানেন? যখন আমরা রেওয়া মিল করছি, ওই রেওয়া মিল করার সময় কিছু ভুল আছে যে ভুলগুলো আমরা ধরতে পারি না। রেওয়া মিল করার সময় কিছু ভুল আছে ধরা যায় না, আবার কিছু ভুল আছে ধরে ফেলা যায়। সো ওই দিকে আর যাচ্ছি না। সো ভুল সংশোধনী দাখিলা পড়তে গেলে আপনাকে বুঝতে হবে যে সংশোধনী যে আপনি করবেন, ভুল কয় ধরনের হয়। সংশোধন করার আগে আমাকে জানতে হবে ভুল কয় ধরনের হয়। ভুল হয় 2 ধরনের। ভুল কয় ধরনের হয়? ভুল হয় 2 ধরনের। একতরফা ভুল হয়, দুতরফা ভুল হয়। একতরফা ভুল হয় আর কি হয়, দুতরফা ভুল হয়। সো আমরা এগুলাকে একটু ব্যাখ্যা করে ধীরে ধীরে সামনের দিকে আগাবো। প্রথমে আপনি শিখে রাখেন যে ভুল সংশোধনী দাখিলা দিতে গেলে আমাদেরকে জানতে হবে যে আমাদের যে ভুলগুলো হয় সাধারণত এটা কখনো একতরফা, মানে কি জানেন, এক পক্ষের ভুল। একতরফা মানে কি, একতরফা দিয়ে কি বুঝাচ্ছে, একতরফা দিয়ে বুঝাচ্ছে এক পক্ষের ভুল। এক পক্ষের ভুল, এটা হচ্ছে এক পক্ষের ভুল, আর এটা হচ্ছে 2 পক্ষের ভুল। ঠিক আছে, এটা হচ্ছে 2 পক্ষের ভুল। এক পক্ষের ভুল আর হচ্ছে 2 পক্ষের ভুল, এইটা আমরা জানলাম। এখন আমরা এক পক্ষের ভুল কি, 2 পক্ষের ভুল কি ধীরে ধীরে শিখবো, এবং এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করবো। চলে, প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে এক পক্ষের ভুল। ওকে, সো এই এক পক্ষের ভুলটা কি, আসেন খেয়াল করেন। এই এক পক্ষের ভুলটা হচ্ছে, এই এক পক্ষের ভুলটা হচ্ছে লেখার ভুল। এই এক পক্ষের ভুলটা কি, লেখার ভুল। ভালো করে খেয়াল করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এক পক্ষের ভুলটা কি, এক পক্ষের ভুলকে বলা হয় লেখার ভুল। এখন প্রশ্ন হচ্ছে স্যার লেখার ভুল আবার কি? এই লেখার ভুলটা হচ্ছে টাকার ভুল। লেখার ভুলটাকে আবার কি ভুল বলা হয়, টাকার ভুল। আমরা একটা প্রশ্ন করছি না যে যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, ওরকম ভুল হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। এই করণিক ভুল আবার 4 ধরনের হয়, বাদ করা ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। টোটাল 5 ধরনের ভুল হয়। ওই 5 ধরনের মধ্যে একটা ভুল হচ্ছে লেখার ভুল। আর লেখার ভুলটা কখন হয়, যখন টাকার অঙ্কের মধ্যে ভুল হয়। কিসে ভুল হয় বলেন তো? যখন টাকার অঙ্কের মধ্যে ভুল হয়,
ওই ভুলটাকে আমরা বলি লেখার ভুল। আর লেখার ভুলটাকে আমরা কোন ভুল বলবো? লেখার ভুলটাকে আমরা এক পক্ষের ভুল বলবো। তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু ইজি হইলো। আমরা কিন্তু ইজিলি একটা জিনিস শিখলাম যে এক পক্ষের ভুল হইলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা টাকার ভুল বলবো। টাকার ভুলটাকে আমরা লেখার ভুল বলবো। আলটিমেটলি এক পক্ষের ভুলটা আমার কেন চিনতে হবে? কারণ আমরা তো শিখতেছি ভুল সংশোধনীর দাখিলা। আমরা কি শিখতেছি? ভুল সংশোধনীর দাখিলা বা জাবেদা বলেন। তো জাবেদার কয়টা পক্ষ লাগে বলেন তো স্যার? জাবেদার পক্ষ লাগে হচ্ছে কমপক্ষে 2টা, কিন্তু আমি শিখতেছি কয় পক্ষের ভুল? এক পক্ষের ভুল। তাহলে আমি তো সংশোধন করলে কয়টা পক্ষ পাবো? একটা পক্ষ পাবো। এই জন্য আমার আরেকটা পক্ষ দাঁড় করে আনতে হবে। সেই পক্ষটার নাম হচ্ছে কি হিসাব? অনিশ্চিত হিসাব। কি হিসাব বলেন তো? অনিশ্চিত হিসাব। তাহলে আমার কেন এক পক্ষের ভুল চিনতে হবে? কারণ এক পক্ষের ভুলের মধ্যে একটা পক্ষ দিয়ে তো জাবেদা করা যাবে না, আমার পক্ষ লাগবে 2টা। এই জন্য আমাকে এক পক্ষের ভুলটা চিনতে হবে। এক পক্ষের ভুলে আরেকটা পক্ষ আমি ধার করে আনবো, সে পক্ষটার নাম কি? অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব আমরা ভুল সংশোধনী দাখিলার কোন ভুলের ক্ষেত্রে ব্যবহার করব? দুপক্ষের ভুলে ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ ওখানে 2টা পক্ষ আছেই। ওখানে আপনারা হালত করে মানে ধার করে কোনো পক্ষ আনার দরকার নাই। নর্মালি এক পক্ষের ভুলের ক্ষেত্রে আমাকে অনিশ্চিত হিসাবটা আনতে হবে, এবং খুব ইজি। আমি কোথায় ব্যবহার করব? আপাতত এটা জানেন যে এক পক্ষের ভুলের ক্ষেত্রে আমাকে অনিশ্চিত হিসাব আনতে হবে, যেহেতু পক্ষ থাকবে একটা, আরেকটা পক্ষ আমি দাঁড় করে আনবো অনিশ্চিত হিসাব। ফাইন। এখন লেখার ভুলটাকে আমি বলছি টাকার ভুল। আপনি কিভাবে চিনবেন লেখার ভুল বা টাকার ভুলটা কি? যেমন উদাহরণ এইভাবে থাকবে, যেমন ধরেন বেতন প্রদান 5,000 টাকা 500 টাকায় লেখা হলো। খুবই ইজি। দেখেন, আমি খুব দ্রুত যাব না, আমি আপনাকে এটার মৌলিক জিনিসগুলো যদি আপনাকে শিখাইতে চাই, আমাকে একটু ধাপে ধাপে যেতে হবে, আপনাকে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। খেয়াল করেন আমি কি লিখলাম এখানে। আমি কি প্রদান করছি বলেন তো? বেতন প্রদান করছি কত হাজার টাকা? 5,000 টাকা। কিন্তু লেখার সময় লিখছি কত বলেন তো? লেখার সময় লিখছি 500 টাকা। মানে এটা হচ্ছে বেতন প্রদান 5,000 টাকা, বেতন হিসাবে একটু ক্লিয়ার করে দিতে হবে, বেতন হিসাবে 500 টাকায় লেখা হলো। বেতন হিসেবে কত টাকা লিখছেন? 500 টাকা লিখছেন। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু স্পষ্ট করে দিছে। আপনি আবার চিন্তা করতে পারেন, স্যার বেতন প্রদান করছি, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে তো পক্ষ 2টা। তো আপনাকে কি বলছে? বেতন প্রদান করছেন 5,000 টাকা, বেতন হিসাবে। শুধু ভুলটা করছেন কোন জায়গায়? বেতন হিসাবে লেখার সময় ভুল করছেন। নগদান হিসাবে কিন্তু আপনি ঠিকই লিখছেন। এই জন্য এক পক্ষের ভুলের ক্ষেত্রে এত কিছু আপনার চিন্তা করার দরকার নেই। আপনি শুধু দেখবেন টাকার অঙ্কের ভুল হয়েছে কিনা, তাহলে আপনার খেলা খতম। তাহলে দেখেন তো, লেখার কথা ছিল 5,000, লিখছেন কত? 500। ঠিক আছে? এই টাইপের ভুল যদি হয়, আবার কোন একটা লেনদেন 500 টাকা লিখে ফেলছেন 5,000 টাকা, এরকম ভুল যদি হয়, এই ভুলগুলোকে আমরা বলবো টাকার ভুল। এইটাই লেখার ভুল, এটাই হচ্ছে এক পক্ষের ভুল। আমাকে জাস্ট যারা ক্লাসে আছেন, আমাকে একটু কমেন্টে এটা এনশিওর করেন এক পক্ষের ভুলটা আপনি চিনতে পারছেন কিনা। তাহলে এক পক্ষের ভুল আগে আপনাকে চিনতে হবে, এরপরে না আমি এটাকে সংশোধন করব। আগে আপনাকে চিনতে হবে, তারপরে সংশোধন। আমাকে একটু কমেন্টে এনশিওর করেন এক পক্ষের ভুল আপনারা চিনছেন কিনা, সবাই এক পক্ষের ভুল বুঝতে পারছেন কিনা বলেন। সবাই একটু প্লিজ কমেন্টে রেসপন্স করেন। যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, আমি সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, প্লিজ সবাই শেয়ার করে দেন, পরিচিত জনদেরকে মেনশন করে দেন। আজকের ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার একেবারে ক্লিয়ার করে দিব। একটু নেটের প্রবলেম হচ্ছে, আবহাওয়া খারাপ, আর আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি খুব দ্রুত এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে। ক্লিয়ার কিনা? একটু দ্রুত রেসপন্স করবেন আপনারা, কারণ আমি বলছি আজকে আর্লি ক্লাস শুরু করছি, এটা টাইম লাগবে বেশি, 1-1.5 ঘন্টা একটা ক্লাস লাগবে আমার এটাকে শেষ করাইতে আপনাদেরকে। আরেকবার বুঝান ভাইয়া। রিয়া সাহা বলছেন, আমি বলছি ভাই ভুল সংশোধনী দাখিলা পড়তে গেলে আপনার বুঝতে হবে ভুল হয় 2 ধরনের, এক পক্ষের ভুল হয়, দুপক্ষের ভুল হয়। সো এক পক্ষের ভুলটা আগে আপনাকে চিনতে হবে, তারপরে না আপনি সংশোধন করবেন। এক পক্ষের ভুলকে যদি আপনি দুপক্ষের ভুল ধরে ফেলেন, ভুল হবে না। সো এক পক্ষের ভুলটাকে আমরা বলতেছি লেখার ভুল। এক পক্ষের ভুলটাকে আমরা কি বলতেছি? যে এক পক্ষের ভুলটা হচ্ছে লেখার ভুল। আচ্ছা, এটা কি পেড ব্যাচের ক্লাস না? এটা ফ্রি ক্লাস, হুমায়ুন কবির। এটা ফ্রি ক্লাস ভাই, হ্যাঁ এটা ফ্রি ক্লাস। সো লেখার ভুল। আচ্ছা, লেখার ভুলটা আপনি কিভাবে চিনবেন? বলছি লেখার ভুলটা আরো স্পেসিফিক। লেখার ভুলটার নাম হচ্ছে টাকার ভুল। কোন এন্ট্রির মধ্যে যখন আমরা দেখবো টাকার অঙ্কে ভুল হচ্ছে, তখন এটাকে আমরা লেখার ভুল বলবো। আর এক পক্ষের ভুলে যেহেতু একটা পক্ষ থাকে, তাহলে আমার জাবেদা করতে তো 2টা পক্ষ লাগবে। তার মানে এক পক্ষের ভুলে আমাকে আরেকটা পক্ষ ধার করে আনতে হবে, সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। ওকে, এখন আপনাকে আমি একটা উদাহরণ দিলাম যে আপনি এক পক্ষের ভুলটা কিভাবে চিনবেন। আমি বলছি যে বেতন প্রদান করছি 5,000 টাকা, আমি লিখছি 500 টাকা। কথাই বুঝতেছেন? ভুলটা কোথায় করছি দেখেন, বেতন প্রদান করছি, আমি তো বেতন হিসাবে লিখছি, আমি তো হিসাবের ভুল করি নাই। আমি ভুলটা করছি কোথায়?
টাকায় 5,000 টাকা লিখতে গিয়ে আমি 500 টাকা লিখে ফেলছি। সো এরকম ভুল যদি হয়, আপনি যদি টাকার মধ্যে এরকম ভুল করে ফেলেন, একটা টাকার জায়গায় আরেকটা টাকা লিখে ফেলেন, তখন এই ভুলগুলোকে আমরা এক পক্ষের ভুল হিসাবে শনাক্ত করব। ক্লিয়ার? রিয়া, আপনি কি বুঝতে পারছেন? আশা করছি এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। এবং লিখে ফেলতে হবে কিন্তু, এগুলা নোট ডাউন করে ফেলবেন। আজকে কিন্তু কোনো স্লাইড নাই, কোনো শিট নাই, যা লিখতেছি তাই স্লাইড তাই শিট, ঠিক আছে? আমাদের পেড কোর্সের ক্লাস এটা না, কিন্তু পেড কোর্সের ক্লাস তার চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? পেড কোর্সে যারা ভর্তি হয়ে গেছেন তারা তো স্যার এইচএসসি কি ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই। এটা তো অবশ্যই এইচএসসির জন্য, এইচএসসি প্লাস নিবন্ধন পরীক্ষা যারা দিবে সবার জন্য এই ক্লাসটা। সবাই প্লিজ একটু শেয়ার করে দিন, আপনি আপনার পরিচিত জনদেরকে এই ক্লাসটা করার সুযোগ করে দেন। ওকে, এখন আমরা এক পক্ষের ভুল চিনে ফেলছি, এবার আমরা এক পক্ষের ভুলটাকে কি করব? এবার এক পক্ষের ভুলকে আমরা সংশোধন করব, ঠিক আছে? সংশোধন, ঠিক আছে? আমরা ভুল চিনে ফেলছি, এবার ভুল আমরা সংশোধন করব। খেয়াল করতে হবে ভুল সংশোধন করার জন্য আপনার কি করতে হবে। যেমন ধরেন যে উদাহরণটা আমি দিছিলাম, সেই উদাহরণটা একটু খেয়াল করেন। বেতন প্রদান 5,000 টাকা বেতন হিসাবে 500 টাকা লেখা হল। এটা ছিল আমাদের মূল এন্ট্রি। খেয়াল করেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আগাই, স্টেপ গুলো খেয়াল করেন। আমরা প্রথমটাতে একটু সময় নিয়ে পড়বো, পরের গুলো আপনি ইজিলি পেরে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? খেয়াল করেন আমরা কি প্রদান করছি? বেতন প্রদান করছি। ওকে, কত টাকা ছিল? 5,000 টাকা। লেখার কথা ছিল, কিন্তু লিখছি কত? আমি 500 টাকা লিখছি, ঠিক আছে? প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে, এক পক্ষের ভুলে তো সাধারণত টাকার ভুল হয়, সো এই টাকার পরিমাণটা কি বেশি লিখছি নাকি কম লিখছি? হ্যাঁ, তাহলে আমাদের স্টেপ 1 মানে 1 নাম্বার ধাপে আমরা কি খুঁজে বের করব? টাকার পরিমাণ বেশি না কম। এটা আমাদের প্রথম ধাপ। কি করতে হবে? টাকা কি আমি বেশি লিখলাম নাকি কম লিখলাম সেটা খুঁজে বের করতে হবে। তাহলে চলেন টাকার পরিমাণ বেশি লিখছি নাকি কম লিখছি খুঁজে বের করি। দেখেন তো, টাকা লেখার কথা ছিল 5,000, আপনি লিখছেন কত? 500 টাকা। তাহলে কম লিখছেন না বেশি লিখছেন? আমরা অ্যান্সার পাই গেছি, আমরা কি লিখছি? কম। এবার 2 নাম্বার ধাপ, কত কম বা বেশি। 2 নাম্বার ধাপে কি খুঁজে বের করবেন? এই যে আপনি কম বা বেশি লিখছেন সে পরিমাণটা কত দেখেন তো। লেখার কথা ছিল 5,000, লিখছেন 500, তাহলে কম লিখছেন কত? 4,500। কম লিখছেন কত? 4,500 কম। আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরও পেয়ে গেছি। ওকে, 3 নাম্বার ধাপে খুঁজে বের করবেন কোন হিসাব। 3 নাম্বার ধাপে কি খুঁজে বের করবেন? কোন হিসাব, অর্থাৎ ভুলটা কোন হিসাবের ক্ষেত্রে আমি করছি। খেয়াল করেন তো, হিসাবটা কি হিসাব? হিসাবটা হচ্ছে বেতন হিসাব। তাহলে আমি হিসাবও পেয়ে গেছি, সেই হিসাবটা কি হিসাব? বেতন হিসাব। ওকে, ডান। আমরা অলরেডি 3টে স্টেপ কমপ্লিট করলাম। প্রথমে তো আমি একতরফা ভুল চিনলাম, একতরফা ভুল চিনার পরে আমি কি করলাম? আমি দেখলাম যে টাকার পরিমাণ কত, সেটা কি কম বা বেশি কিনা, এরপরে কোন হিসাব। এই 3টা ধাপ আমি আইডেন্টিফাই করে ফেললাম, ঠিক আছে? ওকে, যা বাদা যত প্রকার আছে সব করেন। আচ্ছা, ইনশাআল্লাহ করাবো। ক্লাসে একটু থাকেন, সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। আপনারা যদি শেয়ার করেন আজকের ক্লাসে 100 উপস্থিতি সম্ভব আজকের ক্লাসে। কারণ আজকের ক্লাসটা আমি বারবার বলতেছি আমি অনেক যত্ন নিয়ে পড়াবো। আপনি আমার পেড কোর্সের ক্লাস কেমন হবে সে সম্পর্কে আইডিয়া পাবেন। এইচএসসি স্টুডেন্টদের জন্য এটা ফরজ একটা চ্যাপ্টার, কারণ হচ্ছে ভুল সংশোধনী দাখিলা সংশোধিত তোমাদের আসে, এবং নিবন্ধন পরীক্ষা যারা দিবেন স্কুল কলেজ সবার কিন্তু এটা কাজে লাগবে। এবং আমাদের পেড কোর্সে ক্লাস সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আমরা কিভাবে আগাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো যারা এখনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না পেড কোর্সে ভর্তি হবেন কিনা, তাদের জন্য এই ক্লাসগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে সহজ করে দিবে। তাহলে আমরা এতটুকু করা শেষ, ঠিক আছে? 4 নাম্বার ধাপ, আমার কাজ কি? আচ্ছা, আমার কাজ কি? 4 নাম্বার ধাপ খেয়াল করেন তো, আমার কাজ। এইগুলো ছিল, এটা ছিল হচ্ছে প্রশ্নের কাজ। এটা কার কি? এটা ছিল প্রশ্নের কাজ। খেয়াল করেন, প্রশ্নের কাজ যা আমার কাজ হবে ঠিক তার উল্টা। কারণ প্রশ্ন তো ভুল করছে, তো আমার সংশোধন করতে হলে তার উল্টা করতে হবে কিনা স্বাভাবিক চিন্তা করে দেখেন তো। প্রশ্ন যা কাজ করছে, প্রশ্নে যা করা আছে এটা তো ভুল করা আছে, সংশোধন করতে হলে ঠিক তার উল্টা কাজটা আমাকে করতে হবে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, খেয়াল করেন তো, প্রশ্নে টাকা কম না বেশি লেখা হয়েছিল? প্রশ্নে টাকা লেখা হয়েছিল কম। তাহলে আমার কাজ কি লেখা বলেন তো? আমার কাজ হচ্ছে বেশি লেখা।
আমার কাছে কি লেখা, বেশি লেখা। স্টেপ গুলা বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা স্টেপ। প্রশ্নে কম লিখছে, সংশোধন করতে হলে আমার কাজ হচ্ছে বেশি লিখতে হবে। ওকে, বেশি লিখতে হবে। আমি যে বেশি লিখবো, এই বেশিটা আমার কোন হিসাবে লিখতে হবে বলেন? বেশি লিখতে হবে কোন হিসাবে বলেন তো? বেতন হিসাবে না? কোন হিসাবে বেশি লিখতে হবে? বেতন হিসাবে, কারণ হিসাবটা তো আমি আইডেন্টিফাই করছি এই জন্যই। তাহলে প্রশ্নে বেতন হিসাবে টাকা কম লিখছিল, এখন বেতন হিসাবে আমার টাকা কি লিখতে হবে? বেশি লিখতে হবে। শেষ, আমার কাজ কিন্তু আমি বুঝে গেছি। প্রশ্নের কাজটাও আমি বুঝে গেছি, আমার কাজও আমি বুঝে গেছি। প্রশ্নে বেতন হিসাবে টাকা কম লিখছে, আমার বেতন হিসাবে টাকা বেশি লিখতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নিশ্চয়ই? কোনো প্রবলেম থাকলে সাথে সাথে বলে ফেলতে হবে। এবার আসেন, ফাইন, এখন আমি বুঝে গেছি যে আমি বেতন হিসাবে টাকা কি লিখবো? বেশি লিখতে হবে। বেতন হিসাবে টাকা কি লিখতে হবে? বেতন হিসাবে টাকা বেশি লিখতে হবে। এখন বেতন হিসাবে যে টাকা বেশি লিখতে হবে, বেতনটাকে কি আমি ডেবিট করব নাকি ক্রেডিট করব? একটা প্রশ্ন আসছে না, যে বেতনকে আমি এবার কোন দিকে লিখবো, কোন দিকে লিখলে বেতনকে বেশি বোঝাবে? ঠিক আছে, নর্মালি একটা জিনিস আপনি চিন্তা করবেন, আপনি যখন এই জায়গায় চলে আসবেন, আপনার কাজে যখন আসবেন, তখন ওই হিসাবটাকে বাড়াইতে হইতে পারে, আবার কমাতেও হতে পারে। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সবসময় চিন্তা করবেন যে হিসাবটাকে আপনি বাড়াবেন কিংবা কমাবেন, এই হিসাবটা রেওয়া মিলে কোন দিকে থাকে। ভালো করে খেয়াল করেন প্লিজ। আপনি যে হিসাবটাকে বাড়াবেন কিংবা কমাবেন, এই হিসাবটা রেওয়া মিলে কোন দিকে থাকে? রেওয়া মিলে যে দিকে থাকবে, আপনি যদি আবার ওই দিকে রাখেন, তাহলে ওই হিসাবের পরিমাণটা বাড়বে। মানে সোজা কথা, আপনি যদি কোনো একটা এন্ট্রিকে বাড়াইতে চান, তাহলে সে স্বাভাবিকভাবে রেওয়া মিলের যে দিকে বসে, তাকে আবার ওই দিকে রাখতে হবে। আবার যদি কোনো একটা হিসাবকে আপনি কমাইতে চান, সে রেওয়া মিলের যে দিকে থাকে ঠিক তার উল্টা দিকে বসাইতে হবে। কথা কি বুঝছেন কিনা? নর্মাল আমি চিন্তা মানে সহজ করে দিলাম, যে কোন একটা হিসাবকে আপনি বাড়াবেন কিংবা কমাবেন, আপনি রেওয়া মিল চিন্তা করবেন। যদি বাড়াইতে চান, যেদিকে থাকার কথা সেদিকে আবার রাখবেন, যেদিকে যদি কমাইতে চান, যেদিকে থাকার কথা তা উল্টা দিকে নেবেন। এইভাবে চিন্তা করতে পারেন। আবার অন্যভাবে চিন্তা করে যায়, বেতন তো আমার ব্যয়, তো ব্যয়কে বেশি দেখাইতে হবে, বাড়াইতে হবে, তাহলে ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। এইভাবে চিন্তা করতে পারেন। আর বেতন রেওয়া মিলে কোন দিকে বসবে? বেতন রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। তো বেতন যদি রেওয়া মিলে ডেবিট দিকে থাকে, তাহলে আপনাকে বাড়াইতে হলে তো আবার ডেবিট করতে হবে, কারণ বাড়াইতে হলে যেদিকে থাকার কথা আবার ওইদিকে রাখতে হবে। তাহলে চলেন এবার আমরা সংশোধনের কাজ করে ফেলি। তাহলে 5 নাম্বার ধাপ, এবার আমরা কি করব? সংশোধন। আমরা এবার সংশোধন করে ফেলি, ঠিক আছে? তো সংশোধন করতে গেলে ঘটনা কি করছে, যে বেতনকে যেহেতু আমাকে বাড়াইতে হবে, বাড়াইতে হইলে বেতন রেওয়া মিলে যে দিকে আছে আমাকে আবার ওই দিকে রাখতে হবে। তাহলে বেতন রেওয়া মিলের কোন দিকে থাকে? বেতন রেওয়া মিলের ডেবিট দিকে থাকে। তাহলে আমাকে যেহেতু বাড়াইতে হবে, আমি আবার বেতন হিসাবটা কি করব? বেতন হিসাবটাকে আমি আবার ডেবিট করব। ক্লিয়ার? বেতন হিসাব আর ডেবিট করব। তাহলে আমার কাজ কমপ্লিট। কারণ এক পক্ষের ভুল তো, আমি তো অলরেডি একটা পক্ষ লিখছি, আরেকটা পক্ষ মনে আছে দাঁড় করে আনতে হবে কি? অনিশ্চিত হিসাব। তো তার উল্টা ভাষা লিখে দিব অনিশ্চিত হিসাব। শেষ। অনিশ্চিত হিসাব হয়ে যাবে ক্রেডিট। টাকা বসাবেন কত? ওই যে যত টাকা কম লিখছেন, কত? 4,500। দুই দিকে 4,500 টাকা বসাই দিবেন। শেষ। এইটাই কাজ। এই এক পক্ষের ভুল সারা জীবনের কোনো সময় আপনার সমস্যা হবে না। স্যার আমি বেশি লিখলে কত টাকা বেশি লিখবো? ওই যে যত টাকা কম লিখছেন সেটা কিন্তু আপনি বেশি লিখবেন। মানে ভুল যেটা হয়েছে আপনি তো ওইটাকে সংশোধন করবেন। কথা বুঝেন নাই? যেটা ভুল হয়েছে আপনি তো ওইটাকে সংশোধন করবেন। দেখেন পুরো প্রসেসটা খেয়াল করেন। ধাপে ধাপে যদি আপনি চিন্তা করেন, সুন্দর করে যদি মানে চিন্তা করেন, দেখবেন যে একেবারে ইজি কাজ। আমাদের প্রসিডিউরটা যদি আপনি বুঝতে পারেন, আপনি যে কোনো একতরফা ভুল আপনাকে দিলে আপনি এখন জটপট করে ফেলতে পারবেন। আপনি আমাকে বলেন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত? সবাই একটু প্লিজ, এই পর্যন্ত কি বুঝে গেছে? একটু রেসপন্স করবেন সবাই। এক পক্ষের ভুল সংশোধন। আমি তো আরো প্র্যাকটিস করবো, অবশ্যই আরো প্র্যাকটিস করবো, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস মানে প্রশ্ন দিব, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আপনারা কিন্তু শেয়ার করতেছেন না। 26টা শেয়ার হয়েছে মাত্র, একজনে 20টা 30টা করে শেয়ার করে ফেলে, আপনারা শেয়ার করতেছেন না। এত পরিশ্রম করে আপনাদের জন্য ক্লাস নেই, আপনারা যদি এইটুকু হেল্প না করেন, একটু শেয়ার না করেন, তাহলে কিভাবে হবে বলেন? ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? ওকে, ডান। সুমন, হুমায়ুন কবির, একটু রেসপন্স করেন প্লিজ, কারণ আমি পড়াচ্ছি, আপনাদের থেকে ফিডব্যাক। এটা এমনিতে একটু কঠিন টপিক, তার মধ্যে আমি আমার জায়গা থেকে যতটুকু ইজি করে পড়ানো যায় ততটুকু ইজি করার চেষ্টা করতেছি।
সো আমি আরো সামনে যে প্র্যাকটিস গুলা করবো আমি প্রত্যেকটা এরকম উদাহরণ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবো। টেনশনের কোনো কারণ নাই। এইচএসসি এডমিশন যারা এখনো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষা, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকাল নেটের যে পরিমাণে সমস্যা হচ্ছে, জীবনটা শেষ। ক্লিয়ার? বাকিদের রেসপন্স পাওয়া যাচ্ছে না কেন? আমরা কি সামনের দিকে আগাবো? দেখেন টেনশন, এখনই টেনশন করেন না স্যার, শেষেরটা একবার স্যার শেয়ার দেন, অনেক উপকৃত হচ্ছে। এক পক্ষের ভুল কি অলওয়েজ অনিশ্চিত? হ্যাঁ, অবশ্যই এক পক্ষের ভুলে অলওয়েজ অনিশ্চিত হিসেবে আনতে হবে। এক পক্ষের ভুলে তো অলওয়েজ অনিশ্চিত হিসেবে আনতে হবে, কারণ আপনি আরেকটা পক্ষ পাবেন কোত্থেকে? আরেকটা পক্ষ পাবেন কোত্থেকে? কিন্তু অপশনে যদি অনিশ্চিত হিসাবও না থাকে, তখন এক পক্ষের ভুলটা দিয়েই উত্তর করে ফেলতে হবে। ক্লিয়ার? আসেন, সজল একটু শেষেরটা জানতে চাইছেন, আমি পরের প্র্যাকটিস করি, আপনি বুঝে যাবেন, সমস্যা নাই। তো স্টেপ গুলা বুঝেন, টাকার পরিমাণ কত, কম বেশি, কোন হিসাব, আমার কাজ, প্রশ্নের কাজ আর আমার কাজ বুঝতে হবে। এখানে আমরা প্রশ্নের কাজটা বোঝার চেষ্টা করছি, এখানে আমার কাজটা বোঝার চেষ্টা করছি। তো দুই কাজ যখন আপনি বুঝা যাবেন, ইজি হয়ে যাবে আপনার জন্য সবকিছু। ক্লিয়ার? আপনার মতো এত সহজ করে কেউ পারে না। থ্যাংক ইউ ভাই। আসেন, আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব। এটা কি ছিল বলেন তো? কম ছিল না? তো আরেকটা একটু বেশি দিয়ে শিখাই, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। যেমন ধরুন হচ্ছে আমরা বললাম আসবাব, যারা আগের প্রশ্ন বুঝেন নাই এবার খেয়াল করেন। আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, আসবাবপত্র হিসাবে, আসবাবপত্র হিসাবে, আসবাবপত্র হিসাবে 5 লক্ষ টাকায় লেখা হলো। খেয়াল করতে হবে, প্রথমে আপনি দেখেন কি ঘটনা ঘটছে। ওকে, বলেছে আসবাবপত্র ক্রয় করছেন কত হাজার টাকা? 50,000 টাকা। কিন্তু আপনি আসবাবপত্র হিসাবেই লিখছেন, মানে ভুলটা হয় নাই, হিসাবেরটা ঠিকই আছে। আসবাবপত্র কিনছেন, আসবাবপত্র হিসাবেই তো লিখবেন। কিন্তু 50,000 টাকার জায়গায় লিখে ফেলছেন কত হাজার টাকা? 5 লাখ টাকা। তাহলে আলটিমেটলি ভুলটা হয়েছে কোথায় বলেন তো? টাকার অঙ্কে ভুল হইলো না? তাহলে টাকার অঙ্কের ভুল হইলে এটাকে আমরা কোন ভুল বলি? টাকার অঙ্কের ভুল হইলে এটাকে আমরা একতরফা ভুল বলি। টাকার অঙ্কের ভুল হইলে কি ভুল বলি? একতরফা ভুল বলি। ক্লিয়ার তো এই পর্যন্ত? ওকে, সো প্রথমে আসেন, এখানে টাকা কম না বেশি লিখছে আপনারা বলেন তো? এখানে যে 50,000 টাকা লেখার কথা, মূল এন্ট্রিটা 50,000 টাকা, আমি লিখে ফেলছি 5 লাখ। আমি কম লিখলাম না বেশি লিখলাম বলেন? আমি এখানে কি লিখছি বলেন তো? আমি এখানে লিখছি হচ্ছে প্রশ্নের কাজ, কিন্তু বলতেছি প্রশ্ন। প্রশ্নে কি করছি দেখেন, প্রশ্নে হচ্ছে এখানে 5 লাখ টাকা লেখা, 50,000 লেখার কথা 45,000 লিখছি, 5 লাখ লিখছি, তাহলে আমি টাকা লিখছি কি বেশি। কত টাকা বেশি বলেন তো? বেশি হচ্ছে 4,50,000। কত? 4,50,000। হিসাবটা কি? হিসাবটা হচ্ছে আসবাবপত্র হিসাব। হিসাবটা কি? আসবাবপত্র হিসাব। শেষ। এটা হচ্ছে প্রশ্নের কাজ, পাই গেছে, শেষ। প্রশ্নের কাজ যেহেতু ডান, এবার আমার কাজ আমি করি। আমার কাজ কি বলেন? আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে প্রশ্নে যেহেতু বেশি লিখছে, প্রশ্ন যেহেতু কি লিখছে, প্রশ্ন যেহেতু বেশি লিখছে, আপনার কাজ হচ্ছে কি লেখা? আপনার কাজ হচ্ছে কম লেখা। কোথায় কম লিখবেন? কোন হিসাবে কম লিখবেন? আসবাবপত্র হিসাবে কম লিখবেন, তাই না? আসবাবপত্র হিসাবে কম লিখবেন, কারণ ভুলটা যে হিসাবে হয়েছে, ভুলটা তো আসবাবপত্র হিসাবে হয়েছে। তাহলে আপনাকে ভুল সংশোধন করতে হলে তো আসবাবপত্র হিসাবেই করতে হবে। তাহলে আসবাবপত্র হিসাবে আপনি কি লিখবেন? কম লিখবেন। তাহলে আসবাবপত্রকে যদি আপনি কম লিখবেন, মানে আসবাবপত্রকে আপনি কমাইতে চান। তাহলে আসবাবপত্র তো আপনার সম্পদ ভাই, সম্পদ কমাইতে হলে কি করতে হয়? এটা হিসাব বিজ্ঞানের একটা স্বর্ণ সূত্র আছে না, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। ওইভাবে চিন্তা করতে পারেন। আবার চিন্তা করেন আসবাবপত্রটা মিলে কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। তো আসবাবপত্র আমাকে কমাইতে হবে, তাহলে আমার আসবাবপত্র কি করতে হবে? ক্রেডিট। কমাইতে হলে কি করতে হবে? উল্টা দিকে নিতে হবে। তাহলে আমার সংশোধন যখন আমি করতেছি, আমার সংশোধন যখন আমি করতেছি, কি করতেছি? সংশোধন। তো সংশোধন যখন আমি করতেছি, তো সংশোধন করতে গেলে আমার জাবেদা কি দিতে হবে? আসবাবপত্র যেহেতু কমাইতে হবে, তাই আসবাবপত্র হয়ে যাবে ক্রেডিট। আসবাবপত্র হয়ে যাবে ক্রেডিট। আর কি ডেবিট হবে বলেন তো? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব হয়ে যাবে ডেবিট। টাকা কত বসাবেন? কত কম বেশি লিখছিলেন? 4,50,000। তাহলে বসাই দেন 4,50,000। 4,50,000। সিম্পল জিনিস। এবার ক্লিয়ার কিনা?
প্রথম প্রশ্ন অনেকে ক্লিয়ার হইতে পারেন নাই, এবার বুঝছেন কিনা দেখেন। জাস্ট প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন, আপনি এক পক্ষের ভুলে আর কোনো ভুল করবেন না। নর্মাল বিষয়গুলো যদি পারেন, তখন একটু মানে এখানে তো অনেকগুলো টাইপ, 4-5টা টাইপ আছে। তো আপনি যখন বেসিকটা ধরে ফেলতে পারবেন, তখন অ্যাডভান্স লেভেলের ভুলগুলো কিন্তু আপনি পারবেন। বেসিকটা ধরে ফেলতে পারলে অ্যাডভান্স লেভেলের ভুলগুলো কিন্তু আপনি ধরতে পারবেন। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? ক্লাসের মাঝখান দিয়ে চলে গেলে কিন্তু এই টপিক বোঝা আপনার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে, ক্লাসের মাঝখান দিয়ে যায় না। এইচএসসি লেভেল স্টুডেন্টরা এটা অনেক ভয় পায়। এইচএসসি স্টুডেন্ট যারা আছে 26-27 ব্যাচ, তারা এই টপিকটা অলওয়েজ অ্যাভয়েড করে। কিন্তু প্রশ্ন যখন একটু কঠিন হবে, তখন কিন্তু তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন চলে আসবে। তোমাদের যখন প্রশ্ন একটু কঠিন হবে, তখন কিন্তু সংশোধিত রেওয়ামিল দিতে পারে, নর্মাল রেওয়ামিল না দিয়ে সংশোধিত দিতে পারে। যেমন আসবাবপত্র হিসাবে কিন্তু আমার এখন টাকা হবে কত, 5 লাখের জায়গায় আমি 5,50,000 জায়গায় আমি 5 লাখ লিখে ফেলছি। যে রেওয়ামিলটা দেওয়া থাকবে ওখানে লেখা থাকবে 5 লাখ, কিন্তু সংশোধিত রেওয়ামিল যখন আমি করব, তখন আমার ওখানে লিখতে হবে কত, 5,000, মানে 50,000। সো ভুল সংশোধনী দাখিলা পারলে সংশোধিত রেওয়ামিল করা যাবে। এই জন্য আমরা ব্র্যাকেট লিখছি সংশোধিত রেওয়ামিল। যে ভুল সংশোধন করতে পারবে সে সংশোধিত রেওয়ামিলও করতে পারবে। আমি কি এই পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারলাম? ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারলে আমরা জটপট আর কয়েকটা উদাহরণ করি। এবার আপনাদেরকে উদাহরণ দিব, আপনারা করে উত্তর করার চেষ্টা করবেন। ঠিক আছে, একটু দ্রুত বলেন। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আশা করছি ক্লিয়ার। ক্লিয়ার না হলে বলে ফেলেন, আপনার কোনো বুঝতে অসুবিধা হলে বা এটা বুঝিনি আরেকবার আলোচনা করেন, আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হতে চান, আমাদের এইচএসসির কোনো পেইড কোর্স নেই, এইচএসসির জন্য জান প্রাণ দিয়ে ফ্রিতে পড়াচ্ছি। নিবন্ধনের ভাই বোনদের জন্য কিন্তু আমাদের একটা পেইড কোর্স আছে। অলরেডি অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের পেইড কোর্সে এনরোল করতেছে, এবং আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের পড়ানোর কোয়ালিটি অনুযায়ী আমরা সর্বোচ্চ কম ফিতে কিন্তু আমরা আমাদের পেইড কোর্সে ভর্তি নিচ্ছি। সো পেইড কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, আপনার প্রস্তুতি ইনশাল্লাহ অনেক ভালো হবে। অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট এই তিনটা এবং ব্যবসা শিক্ষা বিভাগে আমরা ভর্তি নিচ্ছি। কলেজ লেভেলে 999 টাকায় ভর্তি হচ্ছে, আর হচ্ছে আমরা স্কুল লেভেলে 1250। কিন্তু যদি আপনি একসাথে ভর্তি হইতে চান, আমরা কিন্তু আসলে কি করতেছি, 1500 টাকায় ভর্তি নিচ্ছি। সো বিশ্বাস রেখে ভর্তি হয়ে যেতে পারেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন এবার একটা উদাহরণ আপনাদেরকে দিব, এবার এটা আপনারা সমাধান করবেন, দেখি কে সবার আগে উত্তর করতে পারে। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে লিখলাম যন্ত্রপাতি ক্রয়, অথবা এইভাবে আচ্ছা আমি আরেকটা উদাহরণ দেখাই আপনাদেরকে। যন্ত্রপাতি ক্রয় 4 লাখ টাকা, যন্ত্রপাতি হিসাবে 4 লাখ টাকা বলছে, 40,000 টাকা লেখা হলো। দেখি এটা আপনারা সমাধান করেন তো। যন্ত্রপাতি ক্রয় করছেন আপনি 4 লাখ টাকার, কিন্তু লেখার সময় যন্ত্রপাতি হিসাব, বারবার বলতেছি, এক পক্ষ আপনি কিভাবে বুঝবেন? যদি বলতো 4 লাখ টাকার জায়গায় আপনি লিখছেন হচ্ছে 40,000 টাকা, এখানে আর যন্ত্রপাতি শব্দটা বলে দেয় নাই, তখনই কিন্তু একটা গেঞ্জাম লেগে যাইতো। ঠিক আছে, কারণ এটা যে এক পক্ষের ভুল, আমাকে বলে দিচ্ছে এটা পক্ষ একটা। এই যে লিখতেছে না যন্ত্রপাতি হিসাবে, আমি অন্য হিসাবে ভুল করি নাই। আমি যন্ত্রপাতি ক্রয় করছে, যাবে দেওয়ার কথা ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যন্ত্রপাতির দিকে 40,000 টাকা লিখছি, কিন্তু নগদের দিকে আমি ঠিকই 4 লাখ টাকা লিখছি। যদি নগদের দিকেও ভুল করতাম, আমার এখানে বলে দিত। আমার কিন্তু বারবার স্পষ্ট করে বলে দিচ্ছে তারা যে আমি কোন হিসাবে ভুল করতেছি, যন্ত্রপাতি হিসাবে, তার মানে এক পক্ষে ভুল করতেছি। কথা বুঝতে পারছি? একটু পরে আমরা দেখবো টাকার অঙ্কের ভুল কিন্তু সংশোধন করা লাগবে দুই পক্ষ, একটু পরে কিন্তু আমি দেখাবো এই উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার কিনা? একটু দ্রুত দেখি কে এটা উত্তর করতে পারে, প্লিজ ফাস্ট ফাস্ট। যারা ক্লাস করতেছি আমরা কমেন্টে একটু মেনশন করে দিব। অলরেডি সুমন ভাই কমেন্ট করছে যন্ত্রপাতি হবে 3,60,000 ডেবিট, অনিশ্চিত হিসাবে 3,60,000 ক্রেডিট। ওকে, তারপরে আর কেউ প্লিজ, আর কেউ কি পারবো?
আর কেউ কি পারবো? আচ্ছা, তাসফিয়া তাহরিন, যন্ত্রপাতি ডেবিট, অনিশ্চিত হিসাবকে 3,60,000, রাইট, ওকে। 3,60,000, 40, 4 লাখ থেকে ভুল হয়েছে নাজমুল হক সিয়াম, ভুল কিভাবে হয়েছে? ভুল হওয়ার কথা না, তারটাই তো ঠিক আছে। 4 লাখ টাকা লেখার কথা, আপনি 40,000 টাকা লিখছেন, তাহলে 3,60,000 টাকা কম লিখছেন, তাহলে সংশোধন করতে হবে 3,60,000 টাকা বেশি লিখে। কোথায় লিখে? যন্ত্রপাতি হিসাবে। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট করতে হবে, অবশ্যই 3,60,000 টাকা হবে। ঠিক আছে, 3,60,000 টাকাই বসাইতে হবে। দেখেন, এই জাবেদাটাকে যখন আপনি সংশোধন করলেন, আপনি কি জাবেদা দিলেন? এই জাবেদা যখন সংশোধন করলেন, জাবেদা দিলেন কি? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। টাকা কত বসাবেন? যেহেতু 4 লাখ লেখার কথা লিখছেন 40,000, তাহলে 3,60,000 টাকা কম বেশি হয়েছে, তাহলে 3,60,000 টাকা বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করে, এই সিমিলার প্রশ্ন যদি একটু চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আর অনিশ্চিত হিসাব আনতে পারবেন না। ভুল টাকার অঙ্কেই হবে, ভুলটা টাকার অঙ্কেই হবে, কিন্তু সংশোধন করতে হবে দুই পক্ষকে, তখন আর অনিশ্চিত হিসাব আনা যাবে না। কারণ আমার যখন দুই পক্ষে ভুল হবে, তখন কিন্তু অনিশ্চিত হিসাব কাজ করবে না। কথা কি বুঝতেছেন কিনা? এক পক্ষের ভুল হলে অনিশ্চিত হিসাব আনতে পারবেন, দুই পক্ষের ভুল হলে কিন্তু অনিশ্চিত হিসাব কাজ করবে না। যেমন এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করে দিলে এটা দুপক্ষের ভুল হয়ে যাবে। খেয়াল করেন, দুপক্ষের ভুল মানে কি? হিসাবের ভুল হবে, হিসাবেও ভুল করে ফেলবো। কিভাবে? দেখেন, টাকার ভুল হইলেও তো হিসাবের ভুল হয়, আবার হিসাবের ভুল হইলেও হিসাবের ভুল হয়। এটা কিভাবে দুপক্ষের ভুল হইতে পারে সেটা আপনাকে আমি দেখাই। সেম প্রশ্নটা যদি খালি এই জায়গাটা বাদ দিয়ে দেই, এই জায়গাটা বাদ দিয়ে দেই, শেষ, শুধু এইটা বাদ দিলাম, যন্ত্রপাতি করে 4 লাখ টাকা, 40,000 টাকা লেখা হয়েছে, শেষ। খেয়াল করে দেখেন কিভাবে আপনাকে ধরাই দিতে পারে, কিভাবে আপনি বিপদে পড়তে পারেন পরীক্ষার হলে। খেয়াল করেন, যন্ত্রপাতি করে 40,000 টাকা, 4 লাখ টাকা লিখছেন 40,000 টাকা। আচ্ছা, এখানে কি কোনো স্পেসিফিক কোনো হিসাব বলে দিছে? দেয় নাই। তার মানে যন্ত্রপাতি ক্রয় করলে নর্মাল জাবেদা কি হয়? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আপনি কি করছেন? এই দুইটা জায়গায় ভুল করছেন। আপনাকে যদি কখনো অনেক কঠিন প্রশ্ন দিয়ে বিপদে ফেলতে চায়, তখন এইভাবে দিতে পারে। কারণ যন্ত্রপাতি ক্রয় করছেন 40,000 টাকা, তাহলে যাবে নাকি যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লেখার কথা ছিল 4 লাখ টাকা, আপনি লিখছেন 40,000 টাকা, তাহলে আপনি ডেবিট দিকেও 4 লাখ টাকা, মানে ওই 3,60,000 টাকা কম লিখছেন, ক্রেডিট দিকেও 3,60,000 টাকা কম লিখছেন। তখন আমার দুই দিকে কত লেখা লাগতো? 3,60,000। কত লেখা লাগতো? 3,60,000। কথা কি বুঝতেছেন কিনা? দেখেন, টাকার অঙ্কের ভুল, ভুলটা টাকার অঙ্কেরই, যদিও এটা একেবারে ব্যতিক্রমে, আমি এটাকে অ্যাডভান্স দেখাইলাম আপনাকে, এটা সাধারণত আপনার কাজে লাগবে না। এটা আমি আপনাকে অ্যাডভান্স দেখাইলাম সতর্কতার জন্য, যে অনেক সময় আপনি অসতর্কতার মানে প্রশ্ন না পড়ার কারণে ঠিক মতো বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? একটু বিপদে যেন না পড়েন, এই জন্য এই টেকনিকটা শেয়ার করা। বিপদে একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন, তাইলে আর এই ঘটনা ঘটবে না। ঠিক আছে, যেমন ধরেন আরেকটা প্রশ্ন একটু দেখাই। লেখা আছে বিক্রয় বইতে 500 টাকা বেশি লেখা হলো। এইটা একটা ধরেন একটা জাবেদা। আটা লিখলাম হচ্ছে মজুরি হিসাবে 500 টাকা বেশি লেখা হলো। এক পক্ষের ভুল পড়তে পড়াইতে মনে হয় আজকে ক্লাসের টাইম শেষ হয়ে যাবে, যা দেখতেছি। ওকে, খেয়াল করেন, তাইলে এখানে বুঝেন তো ঘটনা কি করছে, আর এখানে কি ঘটনা ঘটছে। এইটাতে যাওয়ার আগে এটা আগে সমাধান করব। নিচের থেকে আপনারা আনসার করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে মজুরি হিসাবে, একটা পক্ষে মজুরি হিসাবে 500 টাকা বেশি লেখা হয়েছে। মানে আগের প্রশ্নগুলোর থেকে এই প্রশ্নটা আরো বেশি স্পষ্ট এবং ইজি, আপনাকে সহজ করে দেওয়া হয়েছে। প্রশ্নে মজুরি হিসাবে 500 টাকা বেশি লিখছে, তাহলে সংশোধন করার জন্য মজুরি হিসাবে 500 টাকা কি লিখতে হবে? কম লিখতে হবে। তাহলে মজুরি আমার ব্যয় রেওয়া মিলে ডেবিট দিকে থাকে, যেহেতু আমাকে কমাইতে হবে, কমাইতে হলে মজুরি হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে মজুরি হিসাবকে করে দিব ক্রেডিট। কত টাকা? ওই যে 500 টাকা কম লিখছি, 500। আর অনিশ্চিত হিসাব করে দিব কি ডেবিট। অনিশ্চিত হিসাব হয়ে যাবে ডেবিট। কত টাকা বলেন তো? 500 টাকা। শেষ। দেখেন, এইটা কিন্তু ইজি আলোচনা, এই প্রশ্নটা কিন্তু ইজি। ঠিক আছে, ঝামেলা কোন জায়গায় হইতে পারে খেয়াল করেন। এইখানে এটা একটু সমাধান করেন তো আপনারা, দেখি কে বলতে পারেন।
এই প্রশ্নটা একটু আপনারা সমাধান করেন, আমি আপনাদের থেকে উত্তরটা দেখতে চাই। আপনারা ভুল করেন, সঠিক করেন, সমস্যা নেই, এরপরে আমি আলোচনা করব। বলেন, আমি কেন পাশাপাশি এমন ভাবে নেট প্রবলেম করতেছে, ক্লাসটা ঠিক মতো বুঝতে পারতেছি না। নেট কি আমার প্রবলেম করতেছে নাকি আপনারা, কোনটা? আমার তো সমস্যা হচ্ছেই, আপনাদেরও সমস্যা হচ্ছে কিনা? আমরা আমাদের ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সমস্যা নাই, ইউটিউব থেকে করতে পারবেন। অ্যাকাউন্টিং আমার ইউটিউব চ্যানেলে আমরা ক্লাস আপলোড করে দিব, ওখান থেকে করে নিতে পারবেন। আপনারা সবাই শেয়ার করেন না, দুঃখ আমার এই একটা জায়গায়। আপনাদের জন্য এত পরিশ্রম করে ক্লাস নেই, কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন খুবই খারাপ। আর আজকে একটু আর্লি ক্লাস নিলাম যাতে উপস্থিতি বাড়ে, যদিও শুরুর দিকে উপস্থিতি ভালো ছিল, তো এখন আবার কমে যাচ্ছে। আপনারা একটু শেয়ার টেয়ার করেন, সবাইকে ক্লাসটা করার সুযোগ দেন। এটার উত্তর করেন দেখি, উপরের প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। প্রথমটা, বিক্রয় বইতে 500 টাকা বেশি লেখা হয়েছে, এটা একটু সমাধান করে। কেউ পারবেন? আপনার নেট সমস্যা স্যার? হ্যাঁ, আমার নেটের সমস্যা হচ্ছে, খুব বেশি সমস্যা হচ্ছে, আশা করছি শীঘ্রই সমাধান করবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের আগেই আমরা এই নেট সমস্যা সমাধানের আহ, কাজ করব। ওকে, হোয়াটসঅ্যাপে এই সময় কে কল দেয়? হ্যাঁ প্লিজ, প্রথম প্রবলেমটা একটু সমাধান করার চেষ্টা করি সবাই, প্রথমটা। এই প্রবলেমটা কি কেউ কেউ বলতে পারবেন? বিক্রয় আর ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখেন কি ঝামেলা বা কি সমস্যা, একটু খেয়াল করে। নেট সমস্যার জন্য আসলে অনেক বিরক্ত, আমি নিজেও বিরক্ত হচ্ছি। আজকে এত সমস্যা হওয়ার তো কথা না। নেট সমস্যার জন্য অনেকে ক্লাসটা করতে পারতেছে না। এখানে একটা জায়গায় আপনাকে বিপদে ফেলে দিছে, আমাকেও বিপদে ফেলে দিছে এই প্রশ্ন দিয়ে, যে এই বই কি বলেন তো, বিক্রয় বই, খেয়াল করে বইয়ের ঝামেলাটা কি? ক্লাস না যায়। এই
ওকে, একটু শেষ সময়, সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। এখন শোনা যায় কি সাউন্ড? এখন শোনা যায় কিনা একটু বলেন, এখন শোনা যায় কিনা? এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার কিনা একটু বলেন প্লিজ, এখন ঠিক আছে কিনা? ওকে, তাহলে যে বিষয়টা বলছিলাম আবার বলি, খেয়াল করে। যখন বই বলতেছে, এই বইতে আমরা কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করি? বইতে আমরা লেনদেন লিপিবদ্ধ করি বিক্রয় বই মানে বিক্রয় জাবেদা। সো বিক্রয় বই বা বিক্রয় জাবেদাতে আমরা লিপিবদ্ধ করি হচ্ছে আমরা ধারে পণ্য বিক্রি করলে লিখি। কি করলে লিখি বলেন তো? ধারে পণ্য বিক্রি করলে লিখি। কি করলে লিখি? ধারে পণ্য বিক্রি করলে লিখি। ধারে পণ্য বিক্রি করলে আমরা বিক্রয় বইতে লিখি, বুঝেন কিন্তু। তাহলে ধারে পণ্য বিক্রি করলে জাবেদা কি হয়? ধারে পণ্য বিক্রি করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট আর কি হিসাব ক্রেডিট? বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? এখন যদি এই বিক্রয় বইতে আপনি কোনো টাকা বেশি লিখে থাকেন বা কম লিখে থাকেন, তাহলে আপনি কি করতে হবে? এই কম লিখলে সংশোধন করতে গেলে দুই পক্ষকে সংশোধন করতে হবে, বেশি লিখলে সংশোধন করতে গেলে দুই পক্ষকে সংশোধন করতে হবে। সোজা কথা, আপনাকে মনে রাখতে হবে বই মানে কোনো একটা পক্ষকে বোঝায় না, বই বলতে এই দুইটা পক্ষকে বুঝাইতেছে। বিক্রয় বইতে যেমন প্রাপ্য হিসাব আর বিক্রয় থাকে, ঠিক একইভাবে ক্রয় বইতে আবার দুইটা পক্ষ থাকে। কি কি? প্রদেয় হিসাব আর ক্রয়। তাহলে সংশোধন করতে গেলে দুইটা পক্ষকে সংশোধন করতে হবে। কথা বুঝতেছেন কিনা? মানে এই জায়গাটা একটু আমাকে সেনসিটিভ, মানে পার্ট আমাকে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। তাহলে বিক্রয় বইতে 500 টাকা বেশি লিখছি, তার মানে আমি প্রাপ্য হিসাবেও 500 টাকা বেশি লিখছি, বিক্রয় হিসাবেও 500 টাকা বেশি লিখছি। সিম্পল জিনিস, মানে সোজা কথা। যদি বেশি লিখছি আমি দুইটা অংশে বেশি লিখছি। এখন যদি আমাকে সংশোধন করতে হবে, কমাইতে হবে, তাহলে এই জায়গাটা পুরোটাকে উল্টাই দিতে হবে। এই পুরোটাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে, কারণ আমাকে দুইটাই সংশোধন করতে হবে। তাহলে সংশোধনী জাবেদাটা কি হবে? সংশোধনী জাবেদাটা হবে বিক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট, বিক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট, আর প্রাপ্য হিসাব হয়ে যাবে কি? প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। টাকা পয়সার মতো তো 500 টাকাই তো কম বেশি লিখছেন, এই 500 টাকা আপনি এখানে বসে দিলেন। কথাই বুঝতে পারছেন কিনা? এবার কি বুঝতে পারছেন? লেনদেনটাকে এবার বুঝে গেছে কিনা বলেন? মানে বই শব্দটা যখন আসবে তখন টাকা অঙ্কের ভুল হইলেও দুই পক্ষকে সংশোধন করতে হবে। এটা হচ্ছে মূল ফোকাস পয়েন্ট। কি বিষয়টা মনে রাখবেন যে আগের মতো সুন্দর শোনা যাচ্ছে না। হ্যাঁ, আগের মতো শোনা যাবে না, কারণ আমার মাইক্রোফোনের চলে গেছে, কি বলে আপনার চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো একটু কষ্ট করে ক্লাসটা করতে হবে। ক্লিয়ার কি বুঝতে পারছেন? একটু দ্রুত রেসপন্স করেন প্লিজ, কষ্ট করে আমরা একটু শেষ করব। যেহেতু চার্জ নাই, কিচ্ছু করতে পারতেছি না, খেয়ালও করি না আগে। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, খেয়াল করেন। এবার আপনারা দেখেন তো, আপনারা সংশোধন করেন তো। ক্রয় বইতে 5000 টাকা কম লেখা হলো। বলেন এটার সংশোধনী জাবেদা কি হবে? কোন বইতে এবার দিলাম? এবার দিলাম হচ্ছে ক্রয় বইতে। এটা সঠিক জাবেদা করেন তো আপনারা দেখি। এটার आंसर কি হবে? দ্রুত করেন, দ্রুত। নগদ বিক্রয়, নগদ বিক্রি করছেন, নগদের টাকা পেয়েছেন, তাহলে এটা চলে যাবে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে। ঠিক আছে, ওটা নগদ প্রাপ্তি জাবেদা চলে যাবে, সিম্পল। বলেন এটা কি হবে? একটু দ্রুত বলেন। এই যে বই আছে, কিন্তু আপনার নিচে যদি সেম জাবেদা দিতাম যে ক্রয়
ক্রয় হিসাবে 5,000 টাকা কম লেখা হলো। দেখেন দুইটা জায়গার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, একটা হচ্ছে ক্রয় হিসাবে আর একটা হচ্ছে ক্রয় বইতে। সো এই বই শব্দটা যখন আসবে তখন দুইটা পক্ষকে সংশোধন করতে হবে, আর যখন শুধু হিসাব শব্দটা আসবে তখন একটা পক্ষকে সংশোধন করতে হবে। আমি কথা বুঝতে পারতেছি আপনাদেরকে? এই যে জিনিস কিন্তু কঠিন কিছু না। যেমন এখানে কি বলছে খেয়াল করেন, নিচের প্রশ্নে বলছে ক্রয় হিসাবে, তাহলে ক্রয় হিসাবে আপনি 5,000 টাকা কি লিখছেন? কম লিখছেন। তাহলে সংশোধন করতে হলে আপনাকে 5,000 টাকা কি লিখতে হবে? বেশি লিখতে হবে। কোন হিসাবে বেশি লিখতে হবে? ক্রয় হিসাবে। ক্রয় দামের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। যেহেতু বেশি লিখতে হবে তাহলে আবার ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে এটা সঠিক জায়গাটা কি হবে? ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট, আর যেহেতু একটা পক্ষ তাহলে অনিশ্চিত হিসাব হয়ে যাবে ক্রেডিট। অনিশ্চিত হিসাব হয়ে যাবে কি? ক্রেডিট। টাকা বসাবেন কত? যেহেতু 5,000 টাকা কম বেশি লিখছেন, এখানে কিন্তু 5,000 টাকা আপনি বসায় দিবেন। ঠিক আছে? আর এখানে যেহেতু বই শব্দটা আসছে, বুঝতে হবে ক্রয় বইতে আমরা কোন ধরনের লেনদেন লিখি? যেগুলা ধারে পণ্য কি হয়? ধারে পণ্য ক্রয় হয়। আর ধারে পণ্য ক্রয় হলে জাবেদা কি হয়? ধারে পণ্য ক্রয় হলে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর কি হিসাব ক্রেডিট? প্রদেয় হিসাব ক্রেডিট। এখন কম বেশি লিখলে সংশোধন করতে হলে দুইটা হিসাবকে সংশোধন করতে হবে, যেহেতু এখানে বই বলছে। আর যদি কি বলতো হিসাব, তাহলে তো আমি একটা পক্ষকে সংশোধন করতাম। কথা বুঝতেছেন? পার্থক্য বুঝতে পারছেন? তাহলে এই ক্রয় বইতে 5,000 টাকা কি লেখা ছিল? কম। তার মানে ক্রয় হিসাবেও 5,000 টাকা কম লিখছেন, প্রদেয় হিসাবেও 5,000 টাকা আপনি কম লিখছেন। তাহলে বেশি লিখতে হলে নরমালি জাবেদাটা যেরকম ছিল ওই রকমই লিখে দিবেন। সোজা কথা। মানে ক্রয় বইয়ের জাবেদা নরমালি যেরকম থাকার কথা ওই রকমই রেখে দিবেন। কারণ আমার যেহেতু ক্রয় হিসাবও বেশি দেখাইতে হবে, তাহলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। প্রদেয় হিসাব যেহেতু আমার দায়, এটা নরমালি ক্রেডিট পাশে থাকে রেওয়া মিলে, এটাকেও তো বেশি দেখাইতে হবে। তাহলে বেশি দেখাইতে হলে এটা যেদিকে থেকে আবার ওইদিকে রাখতে হবে। তাহলে এটাকেও কি করে দিতে হবে? ক্রেডিট করে দিতে হবে। তাহলে এখানে সংশোধনী জাবেদাটা কি হবে? এটাই হবে। আমার টাকা বসাইতে হবে কত? 5,000। কথা কি ক্লিয়ার কিনা বলেন? এতটুকু বুঝলে আমার মনে হয় এক পক্ষে গুলো আর থাকবে না। ক্লাসের ফ্লো নষ্ট করা যাবে না, ক্লাসের ফ্লো নষ্ট করা যাবে না, বুঝতে হবে। হ্যাঁ শোভন ভাই, হিসাব এক পক্ষ, বই দুই পক্ষ। কিন্তু ওই যে আমি আপনাকে একটা কনসেপ্ট তো শুরুতে ডেভেলপ করে দিছি, যে এখানে একটা জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যে টাকার অঙ্কের ভুল আমরা যে শুরুতে একটা জিনিস ডেভেলপ করছি, যে টাকার অঙ্কের ভুল হইলে এক পক্ষের ভুল, এটাকে এখানে এসে এখন কি এটা প্রমাণ করা, মানে এটা কি প্রমাণ করা একটু কঠিন হয়ে গেল না? যে টাকার অঙ্কের ভুল হইলে দুই পক্ষের ভুল হইতে পারে, কিন্তু সেই জায়গাটা কোথায়? যখন বই লেখা থাকবে, আবার পরে জাবেদাও লেখা থাকতে পারে, বইও লেখা থাকতে পারে, পরে জাবেদাও লেখা থাকতে পারে। আপনারা কি বুঝছেন কিনা আমাকে বলেন এই পর্যন্ত? এইটা হচ্ছে এক পক্ষের ভুলের সবথেকে কঠিন জাবেদা, মানে একতরফা ভুল, টাকার অঙ্কের ভুলের সবথেকে কঠিন পার্ট হচ্ছে এটা। এইটা বুঝে গেলে ঘটনা তো শেষ, আপনি সব পেরে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার? সবাই একটু দ্রুত রেসপন্স করেন। এই পর্যন্ত বুঝে গেছে কিনা? এটা দুইটা ক্লাসে পড়ানো সম্ভব না, আমাকে এটা একটা ক্লাসে শেষ করতে হবে। ঠিক আছে? আর কোনো সমস্যা কি হবে? এবার জটপট কয়েকটা প্রশ্ন আমি দিব, আপনারা দ্রুত কি করে দিবেন, এগুলো সঠিক উত্তর দিবেন। ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন ঠিকই। আসেন এবার একটু চেঞ্জ করে দেই। টাকার অঙ্কের ভুল এক পক্ষের ভুল, কিন্তু এবার যদি না পারেন কি হবে দেখেন তো। ঘটনা কি? দেখেন টাইপ কিন্তু বুঝলেন, প্রথম এক টাইপ পড়াইলাম, পরে আরেক টাইপ পড়াইলাম, এখন আবার আরেকটা টাইপ পড়াচ্ছি, তিনটা টাইপ। এখানে আমরা তিন টাইপের প্রশ্ন সমাধান করতেছি। ক্লিয়ার? কি বলতেছে এবার খেয়াল করেন। বেতন প্রদান 5,000 টাকা বেতন হিসাবে ক্রেডিট করা হলো। আমি এটা সমাধান দিব না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটা সঠিক উত্তর কি হবে। দেখেন কয়জন পারেন। তাহলে একটা, যদি না বুঝতে পারেন আপনি ক্লাসটা পরে আবার শুরু থেকে দেখবেন, মাঝখান দিয়ে ফ্লো হারাই ফেললে পারবেন না। ক্লাসটা পরবর্তীতে আপনি আবার শুরু থেকে দেখবেন। ওকে? সো আপনাকে আমার একটু, যারা ক্লাস করতেছেন শুরু থেকে একটু ফ্লোটা ধরে রাখতে পারছেন, তারা আমাকে একটু এটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন তো। বেতন প্রদান করছেন 5,000 টাকা, বেতন হিসাবে ক্রেডিট করা হলো। এখানে কিন্তু একটাই পক্ষ, দেখেন ভুল কিন্তু আপনি এক পক্ষেই করছেন, অন্য কোনো পক্ষের কথা কিন্তু বলে নাই। দেখেন টাকার অঙ্কের ভুল ব্যতীত অন্য সময়ও কিন্তু এক পক্ষের ভুল হয়, এবং কিন্তু টাকার ভুলটা আমি করি নাই, করছি,
ইন্টারনালি আলটিমেটলি টাকা ভুল হয়েছে, কিন্তু স্পেসিফিক বোঝা যাইতেছে বেতন হিসাবে ক্রেডিট করা হয়েছে। আলটিমেটলি ভুল আমি করছি, কি করছি একটু দেখেন তো, পারেন কিনা এটা সমাধান করতে পারেন কিনা কেউ একজন দেখেন তো। একজনের কাছ থেকে উত্তর চাই, কেউ একজন বলেন কি হবে সঠিক উত্তর। এই জন্য কঠিন জিনিস ফ্রিতে পড়াইতে নাই, আপনাদের মাথায় ঢুকে না। সুমন ভাই ভেরি স্মার্ট, ভালো লাগছে। এখানে একটা নিয়ম আপনাকে শিখতে হবে, একটা নিয়ম শিখতে হবে। নিয়মটা একটু লিখে রাখেন, যে হিসাবকে, নিয়মটা লিখে রাখেন, যে হিসাবকে যে দিকে লেখার কথা তার বিপরীত দিকে লিখলে টাকার অঙ্ক দ্বিগুণ হবে। প্রথমে খাতার মধ্যে স্পষ্ট করে এই লাইনটা লিখেন, সবাই খাতার মধ্যে এই লাইনটা উঠান। কি লিখছি বলেন, কি লিখছি বলেন তো? কোন হিসাবকে যে দিকে লেখার কথা, ধরুন কোন একটা হিসাবকে ডেবিট দিকে লেখার কথা, আপনি ডেবিটে না লিখে এটাকে যদি ক্রেডিটে লিখে ফেলেন, অর্থাৎ যে দিকে লেখার কথা ওদিকে না লিখে যদি তার বিপরীত পাশে লিখেন, প্রশ্নে যে টাকা দেওয়া থাকবে আপনি যখন সংশোধনী জাবেদা দিবেন তখন টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। মানে শুধু আগে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিলাম যে আমাকে এখানে প্রশ্নে 5,000 টাকা আছে, তো উত্তর হবে 10,000 টাকা। প্রশ্ন আছে 5,000 টাকা, কিন্তু উত্তরে বসাইতে হবে কত হাজার টাকা? 10,000 টাকা। কেন 10,000 টাকা বসাইতে হবে একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আরো ক্লিয়ার হয়ে যাবে। আসেন, যেমন নিরুপমা বিশ্বাস জাবেদা করছে, ঠিক আছে, জাবেদা ঠিক আছে, কিন্তু টাকার অঙ্ক কিন্তু ঠিক নাই। সো কনসেপ্টটা বুঝেন, কোন হিসাবকে যে দিকে লেখার কথা তার বিপরীত দিকে লিখলে টাকার অঙ্ক দ্বিগুণ হবে। এইটা কনসেপ্টটা ফাইনাল রাখতে হবে, কারণ টাকার অঙ্ক বসাইতে গিয়ে তো ভুল করা যাবে না। ক্লিয়ার কিনা? এবার আসেন, বেতন হিসাবকে কি করার কথা ছিল বলেন তো? বেতন যেহেতু প্রদান করছেন, তাহলে বেতন হিসাব কি করার কথা? বেতন হিসাব ডেবিট করার কথা। তাহলে সংশোধনী যাবে দায়, আপনি যেহেতু ক্রেডিট পাশে লিখছেন, ভুল করছেন, তো তাহলে আপনাকে বেতন হিসাব কি করতে হবে? বেতন হিসাব অবশ্যই ডেবিট করতে হবে। আর কোনো পক্ষ তো নাই, আর কোনো পক্ষ নাই, মানে কোন হিসাব লিখতে হবে? অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব লিখতে হবে, ক্রেডিট। তাহলে কি বুঝাইছি আপনাকে এতক্ষণ? যে বেতন তো ডেবিট হওয়ার কথা, কিন্তু ডেবিট দিকে না লিখে আপনি ক্রেডিট দিকে লিখছেন, তার মানে কোন দিকে লিখছেন? বিপরীত দিকে লিখছেন। সো বিপরীত দিকে লিখলে টাকার অঙ্ক কি হয়ে যাবে? টাকার অঙ্ক দ্বিগুণ হয়ে যাবে। 5,000 টাকার জায়গায় হয়ে যাবে কত হাজার টাকা? 5,000 টাকার হয়ে যাবে 10,000 টাকা। তাহলে এখানে আপনার টাকা বসাইতে হবে কত হাজার? 10,000। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার এতক্ষণ ধরে তো আমরা টাকার অঙ্ক দ্বিগুণ করি নাই, তাহলে এখানে এসে কেন আমি টাকার অঙ্ক দ্বিগুণ করলাম? এরকম প্রশ্ন আসছে কিনা বলেন? না আসলে কোনো সমস্যা না, আপনারা অনেক ভালো, আপনারা কেউ প্রশ্ন করেন না, আমার প্রশ্ন আসছে, ঠিক আছে? সো কি ভুলটা হইতে পারে এখানে, কিভাবে হয় দেখেন, খুবই মজার জিনিস। মানে অ্যাকাউন্টিং না, যে কোনো সাবজেক্ট যখন আপনি ভিতর থেকে শিখবেন, বুঝবেন, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর তো অনেক কঠিন একটা টপিক, স্মার্টলি শিখতে হলে ভালো লাগবে। নরমালি একটা জিনিস খেয়াল করেন তো, রেও মিলের কয়টা সাইড থাকে বলেন তো? রেও মিলের সাইড থাকে কয়টা? দুইটা, একটা ডেবিট সাইড আর হচ্ছে ক্রেডিট সাইড, ঠিক আছে? সো বেতনটা কোন দিকে লেখার কথা ছিল? বেতন ডেবিট দিকে লেখার কথা ছিল। কত হাজার টাকা? 5,000 টাকা। তা আপনি কি ডেবিট দিকে 5,000 টাকা লিখছেন? এই 5,000 টাকা তো আপনি ডেবিট দিকে লিখেন নাই। এই 5,000 টাকা কিন্তু আপনি আলটিমেটলি ডেবিট দিকে লিখেনই নাই। এই বেতনটা তো ডেবিট দিকে যাওয়ার কথা ছিল, তাহলে ডেবিট দিকে যদি আপনি 5,000 টাকা লিখেন নাই, অলরেডি আপনি পার্থক্য করে ফেলছেন 5,000 টাকা, মানে আপনি ভুল করে ফেলছেন 5,000। কারণ রেওয়ামিল কিন্তু এই ভুল ধরে ফেলে, এক পক্ষের ভুল হইলে, যেমন বেতন প্রদান করছেন, বেতন হিসাব ডেবিট আর কি হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট পাশে ঠিকই লিখছেন, বেতন হিসাব আপনি ক্রেডিট পাশে লিখে দিচ্ছেন। তাহলে ডেবিট পাশে কি আলটিমেটলি কোনো টাকা আপনি লিখছেন? লিখেন নাই তো। তাহলে অলরেডি কিন্তু ডেবিট পাশে 5,000 টাকা আপনি ভুল করে ফেলছেন। আবার কি করছেন? উল্টা ডেবিট পাশে তো বসানি নাই, ক্রেডিট পাশে দিয়ে আপনি আরো 5,000 টাকা বসাইছেন। তাহলে এখানে যে 5,000 টাকা বসেছেন, এটা কি সঠিক বসেছেন? এটাও তো ভুল করছেন। তাহলে ডেবিট দিকে না বসায় করছেন 5,000 টাকার ভুল, আর ক্রেডিট পাশে বসায় করছেন 5,000 টাকার ভুল। তাহলে টোটাল ভুলটা কয় হাজার টাকার বলেন? টোটাল ভুলটা কয় হাজার টাকার বলেন? টোটাল ভুলটা হলো 10,000 টাকা। কথা কি বুঝছেন কিনা? সিম্পল জিনিস, সোজা কথা। মূলত এখানে এটা বুঝাইতেছি যে রেও মিলের দুই পাশে পার্থক্য কত হবে, সেই টাকাটা আমরা এখানে বসাইছি।
রেওয়া মিলের দুই পাশে পার্থক্য কত হবে সেটা আমরা এখানে বসাইছি। ডেবিট পাশে লেখার কথা লিখি নাই, অলরেডি 5,000 টাকার ভুল। আবার আমি ক্রেডিট পাশে লিখছি, মানে চুরি চুরি সিনাজুরি একটা কথা আছে না, ওই টাইপের কথা। তাহলে আমি ডেবিট পাশে না লিখে ভুল করছি 5,000, ক্রেডিট পাশে লেখা ভুল করছি 5,000, টোটাল ভুল করছি 10,000। এই জন্য টাকা বসাইতে হবে 10,000। আর এত কিছু বোঝার দরকার নাই, শুধু এই লাইনটা বুঝলেই আমার টাকা দ্বিগুণ হবে, ঘটনা ঘটে যাবে, শেষ। এবার বুঝছেন কিনা বলেন? আপনার না বুঝলে এবার আমার মানে বলেন না তো আপনারা মরে যান, কোন একটা কিছু করেন। এবার কি বোঝা গেছে টাকার অঙ্ক দ্বিগুণ কেন হবে? এবার কি বুঝতে পারছেন টাকার অঙ্ক দ্বিগুণ কেন হবে? এবার কি বোঝা গেল? সমন ভাই, থ্যাংক ইউ। এবার কি ক্লিয়ার? ভুল যে লিখছিলেন তার ভুলটা কি এবার সংশোধন হলো? একটু দ্রুত রেসপন্স করেন প্লিজ, একটু দ্রুত রেসপন্স করেন। আমরা এমনিতেই অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। দ্রুত ভুল মানে দুপক্ষের ভুলটা আমার সময় কম লাগবে, কারণ কি জানেন? কারণ এক পক্ষের ভুলে আপনার বেসিক সেন্স আমি ডেভেলপ করে ফেলছি। এখন এই এক পক্ষের ভুলটা যা ব্রেনে ক্যাপচার হয়ে গেছে, দুপক্ষের ভুল তার জন্য কোনো বিষয়ই না। ভালো লাগলে তো একটা শেয়ার করবেন নাকি? এটা শেয়ার তো করতে হবে না, এই কাজটা আপনারা করতে চান না, আপনাদের জন্য কি করবো বলেন? মানে এত ভিতরে আলোচনা আপনাকে কে শিখাবে বলেন? ফ্রি ক্লাস আপনি পুরো ইউটিউব চ্যানেল খুঁজে দেখেন তো, এই ভুল সংশোধন দেখলে পরে একটা স্মার্ট ক্লাস আপনি দেখাতে পারবেন কিনা? পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, আমি দুপক্ষের ভুলে যাব এখন। কোন পক্ষের ভুলে যাব? দুপক্ষের ভুলে যাব। তার আগে একটু ছোট্ট করে একটা বিজ্ঞাপন দিয়ে দেই নাকি? মাইন্ড করবেন আপনারা? বিজ্ঞাপন তো একটু দিতেই হবে, তাই না? অনেকে তো ভর্তি হচ্ছে। সো বিজ্ঞাপনটা কি? বিজ্ঞাপনটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগে আমার পেইড কোর্সে ভর্তি চলতেছে। এটা স্পেশালি সাবজেক্টিভ ব্যাচ, শুধু ব্যবসা শিক্ষা বিভাগের জন্য। সো স্কুল কলেজ দুই জায়গায় ভর্তি হতে পারবেন। আমরা 3টে সাবজেক্টের উপরে ভর্তি নিচ্ছি, অ্যাকাউন্টিং, ফিনান্স আর ম্যানেজমেন্ট। আর হচ্ছে স্কুল লেভেলে যে 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। স্কুলে নরমালি আমাদের এই স্কুলের ফি হচ্ছে 2,500 টাকা, কিন্তু আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলমান থাকবে, আগামী 7 মে। ঠিক আছে, এই 7 মে পর্যন্ত 50% ডিসকাউন্টের অফারটা চলমান থাকবে। অর্থাৎ স্কুলে আপনি 1250 টাকা ভর্তি হতে পারবেন, কলেজে যে কোনো সাবজেক্টের জন্য আপনি 999 টাকা ভর্তি হতে পারবেন। যে কোনো সাবজেক্ট বলে 3টা সাবজেক্ট, আর দুইটা একসাথে, যেহেতু পোস্ট কম, এবার আমাকে সাহস নিয়ে 2 জায়গায় পরীক্ষা দিতে হবে। আল্লাহ যেখানে আমার রিজিক রাখছে আমার সেখানে আমার চাকরি হবে, আর রিজিকে না থাকলে হবে না। তবে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এমন কিছু এই কোর্স থেকে আপনি শিখবেন। এরকম অনেক সরকারি চাকরি আছে যেখানে এই হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে, ওইগুলোতে আপনার কাজে লাগবে। এবং দুইটা একসাথে করলে 1500 টাকা, অনেকে ভর্তি হয়ে গেছে। এবং আপনার যদি আমার ফি বেশি মনে হয়, আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম এই পেইড কোর্স ওপেন করছে, তাদের এই মানে হচ্ছে ফি গুলো আপনি দেখতে পারেন, তাদের ফ্যাসিলিটিস গুলো আপনি দেখতে পারেন, দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আমার ফি বেশি কিনা। আমার ফি সব প্ল্যাটফর্ম থেকে কম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আমাদের মানে হচ্ছে পড়ানোর কোয়ালিটি আপনি দেখে সিদ্ধান্ত নিয়ে। অনেক প্ল্যাটফর্ম আছে, টিচার আপনি দেখেন না, আপনি ভর্তি হয়ে যেতেছেন। সুতরাং টিচার দেখে ভর্তি হন। যে কোর্সে আপনি ভর্তি হবেন সেখানে কে আপনাকে পড়াবে, কি পাবেন, সেই জিনিসগুলো জেনে শুনে তারপরে ভর্তি হবে। ঠিক আছে? সো আমি আমার চাকরির জীবনে আমি যা যা শিখছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ভিত্তিক ক্লাস 30টা, যদি 30টা কভার না হয়ে যাচ্ছে বেশি নিব। এখনই ক্লাস ফাইনাল করতে পারতেছি না, কারণ আপনাদের সিলেবাস হয় নাই। আমি একটা জিনিস বলে রাখি ভাই, প্রতারিত হয়েন না। এখনো সিলেবাস প্রকাশিত হয় নাই, বাজারে অনেক বই চলে আসছে, কিন্তু সিলেবাসে তো পরিবর্তন আসতে পারে, মডিফিকেশন থাকতে পারে। তখন কি আপনি বইটা যে কিনে ফেলছেন, এই বইকে আপনি আমার নতুন ভার্সন কিনতে পারবেন না। শিফটিটা অযথা জিনিস অনলাইন থেকে কারো কাছ থেকে কিনেন না। সো আমি নিজে কোর্স প্ল্যানটা দিতে পারতেছি না। অনেক স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে তারা নক করতেছে, স্যার কিভাবে ক্লাস নেবেন? কারণ আমি প্রতারিত, আমি চাই না আপনারা আমার কাছে প্রতারিত হন। আমি এই জন্য আনুমানিক 30টা ক্লাস ধরে রাখছি, বেশি প্রয়োজন হলে বেশি দিব, সমস্যা নাই। স্কুল লেভেলে 45টা ক্লাস হবে, যেহেতু 4টা সাবজেক্ট, 30টা টপিক ভিত্তিক পরীক্ষা হবে। মানে আজকে ধরেন ভুল সংশোধনী দাখিলা করাইছি, 2 দিন সময় দিয়ে এটার উপর একটা পরীক্ষা নিয়ে নিব আমরা। ওকে, তারপরে ধরেন হচ্ছে 10টা ফাইনাল মডেল টেস্ট নিব। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই মডেল টেস্টগুলো আমাদের একটা অ্যাপস এবং ওয়েবসাইট, আপনাদের ক্লাস শুরু হইতে হইতে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই পরীক্ষাগুলো দিবেন, তখন স্মার্ট হবে, আরো স্মার্টলি আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন। ঠিক আছে? পিডিএফ শীট, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 2টা করে শীট দিব। একটা থিওরি শীট থাকবে, আর একটা শীট থাকবে হচ্ছে কিসের, আর একটা শীট থাকবে শুধু প্র্যাকটিসের।
কারণ প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে আমি বোর্ড প্রশ্ন দিব, এডমিশনের প্রশ্ন দিব, বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন, এগুলো মিলিয়ে আপনাদেরকে আলাদা করে একটা প্র্যাকটিস শীট দিব। আপনারা যারা অ্যাকাউন্টিং এর ফেসবুক গ্রুপে আছেন, পেজে আছেন, অলরেডি কিন্তু অনেক শীট আপনাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে? ওগুলো আপনারা দেখতেছেন। রেকর্ড ক্লাস থাকবে, যে কোনো সময় আপনি ক্লাস দেখতে পাবেন, লাইভ মিস হয়ে গেলে সমস্যা নেই। ক্লাসগুলো আমরা সন্ধ্যার পরেই নিব, ঠিক আছে? যেহেতু আমিও জব করি, আমাকে দিনের বেলা ক্লাস নেওয়া আমার জন্য সম্ভব হবে না। ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে এবং আমাদের সার্বক্ষণিক সহায়তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই ফ্যাসিলিটিস গুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং কথা হচ্ছে যে এই পিডিএফ শীট গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। এরপরে আপনার কোনো বই কেনার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ, কোনো বই কেনার প্রয়োজন হবে না। কারণ আপনি ধরেন একটা বই কিনবেন, আমি আপনাকে বাজারের 5টা বই থেকে রিসার্চ করে 5টা বইয়ের সম্মিলিত শীট আমি আপনাকে প্রোভাইড করব। সো আপনি কি 5টা বই কিনতে পারবেন? তার চেয়ে ভালো ওই শীটটা নিয়ে নেন এবং শীটের আমি পিডিএফ কপি দেব, নট হার্ড কপি। কারণ প্রচুর শীট হবে, যদি 30টা ধরেন 20টা চ্যাপ্টার, তাহলে শীট হবে 40টা, ঠিক আছে? তো এই জন্য এত শীট পিডিএফ মানে প্রিন্টের দিকে আমি যাব না, পিডিএফ দিব, আপনাদের মতো করে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। সুতরাং এত কিছু আপনার উপর ডিপেন্ড করবে আপনি আমার কোর্সে ভর্তি হবেন কিনা। আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটুকু শেয়ার করে আপনাদের সাথে চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পেড কোর্সের ডিটেইলস। এবার চলেন আমরা আমাদের দুপক্ষের ভুলটা আলোচনা করব। ভর্তি হতে চাইলে ইনবক্সে যোগাযোগ করেন, অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে গ্রুপে নক করবেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে নক করলে আপনারা আমাকে রিচ করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সো চলেন দুপক্ষের ভুলটা আমরা একটু দেখে আমরা শেষ করে ফেলি। কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে আমার ইনবক্সে নক করেন, ঠিক আছে? আর নতুন সিলেবাস এখনো ফাইনাল হয় নাই, এই জন্য সিলেবাস প্রকাশিত হচ্ছে না। সুতরাং এর আগেই কেউ বই কিনে প্রতারিত হয় না, বারবার বলি, ক্লিয়ার? দুতরফা ভুল, দুতরফা ভুল মানে সোজা কথা হিসাবের ভুল। দুতরফা ভুলটা কিসের ভুল হবে? হিসাবের ভুল, সোজা কথা হিসাবের ভুল। দুতরফা ভুলটা কিসের ভুল হবে? দুতরফা ভুলটা হবে হিসাবের ভুল, দুই পক্ষে ভুল হবে, দুই দিকে ভুল। এখন যেমন দেখছি না, এক পক্ষে ভুল হয়েছে, আরেক পক্ষ সঠিক, এখন তো তাই হয়েছে, তার মানে এটাকে আমরা স্পেসিফিক্যালি টাকা অঙ্কের ভুল ধরে নিয়েছি। কিন্তু এবার কি, এবার যদি আমরা দুতরফা ভুল করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এবার ভুল হবে দুই দিকে। এবার ভুল হবে কোন দিকে? দুই দিকে। এই হিসাবের ভুল আবার দুই প্রকার, আমি ওই দিকে যাওয়ার দরকার নাই। হিসাবের ভুল দুই প্রকার, একটা হচ্ছে বেদাখিলের ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। একটা হচ্ছে বেদাখিলের ভুল, একটা কি নীতিগত ভুল। খেয়াল করেন, এইগুলা আলোচনা করতে গেলে আলোচনার ভিতরে আলোচনা চলে আসে, না করেও পারা যায় না। কারণ যখন শিখাতে চাই মনে হয় যে সবকিছু আপনাদেরকে শিখায়। এই হিসাবের ভুলটা হচ্ছে, হিসাবের ভুলটা দুই ধরনের ভুল বললাম না? একটা হচ্ছে কি বেদাখিলের ভুল, আর হচ্ছে নীতিগত ভুল। কি ভুল বলেন? নীতিগত ভুল। তো হিসাবের ভুল হলে আপনি স্পষ্ট এটাকে বেদাখিলের ভুল বলতে পারবেন না, আর নীতিগত ভুল বলতে পারবেন না। আপনাকে এই জায়গায় কি করতে হবে? একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। দেখেন, বেদাখিলের ভুল হবে তখন যখন হিসাবের ভুলটা হবে একই রকম ভুল। হিসাবের ভুলটা কি হবে? একই রকম। হিসাবের ভুলটা কি হবে? একই রকম। একই রকম কি বুঝলেন? একই রকম মানে হচ্ছে ভুলটা যদি এমন হয়, কোন একটা লেনদেন ছিল মুনাফা জাতীয় লেনদেন, আপনি ভুল করে এটাকে আবার মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত করছেন, ভালো করে খেয়াল করেন। মুনাফা জাতীয় লেনদেনকে ভুল করে মুনাফা জাতীয় লিখছেন, তাহলে আলটিমেটলি ভুলটা কি হচ্ছে? একই রকম। কোন একটা লেনদেন ছিল মূলধন জাতীয় লেনদেন, এটাকে ভুল করে আপনি আবার মূলধন জাতীয় লেনদেনের মধ্যে লিখছেন, হিসাবে ভুল করছেন, কিন্তু লেনদেনকে আবার মূলধন জাতীয় লেনদেনের মধ্যে লিখছেন। তাহলে দেখেন, মূলধন থেকে মূলধন, মুনাফা থেকে মুনাফা, এরকম ভুল হলে এটাকে একই রকম ভুল বলে, এটাকে বলে বেদাখিলের ভুল। যেমন ধরেন আমি বললাম বেতন প্রদান 5,000 টাকা মজুরি হিসেবে লেখা হলো, মজুরি হিসাবে লেখা হলো। লেখাগুলো স্পষ্ট করতে পারতেছে, একটু দ্রুত আগে যাইতে হবে, ওকে? দ্রুত লিখতে হবে। খেয়াল করেন ঘটনা কি করছে, আপনি বেতন হিসাবে লেখার কথা, এবার কিন্তু টাকায় ভুল করেন নাই, বেতন হিসাবে লেখার কথা লেখা হচ্ছে মজুরি হিসাবে, তাহলে হিসাবের ভুল হয়েছে। আর হিসাবের ভুল হয়েছে মানে দুই পক্ষের ভুল হবে, কোনো সন্দেহ নাই। বেতন হিসাবে লেখার কথা মজুরি হিসাবে লিখছেন। এখন একটু খেয়াল করেন, এই ভুলটা যদি আপনি বেদাখিলের ভুল বলবেন নাকি নীতিগত ভুল বলবেন? নীতিগত ভুলটা কি ভুল হবে? বিপরীত ভুল। নীতিগত ভুল কি হবে? বিপরীত। নীতিগত ভুলটা কি হবে? বিপরীত ভুল। বিপরীত ভুল মানে বোঝেন তো, মূলধন জাতীয় লেনদেনকে লিখে ফেলবেন মুনাফা, মুনাফা জাতীয় লেনদেনকে লিখে ফেলবেন মূলধন জাতীয় ভুলে। যদি এরকম ভুল হয় তখন এটাকে বলবেন আপনি নীতিগত ভুল। এখন খেয়াল করেন তো, বেতন হচ্ছে আপনার একটা মুনাফা জাতীয় লেনদেন, বারবার দিতে হয় প্রতি মাসে, তাহলে মজুরিও তো বারবার দিতে হয়, তাহলে এটাও তো মুনাফা জাতীয় লেনদেন, এটাও তো কি মুনাফা জাতীয় লেনদেন। তাহলে এখানে যে ভুলটা হয়েছে, এই হিসাবের ভুলটা হয়ে যাবে বেদাখিলের ভুল। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? স্পষ্ট হন, ক্লিয়ার। এই জিনিসগুলো ক্লিয়ারলি স্পষ্ট মানে বুঝতে হবে, নয়তো পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবে। দেখেন,
মুনাফাজাত লেনদেনটা ভুল করে মুনাফাজাত লেনদেনের মধ্যে লিখছেন, তো এই জন্য এটাকে আমরা বলতেছি বেদাখিলার ভুল। কিসের ভুল? বেদাখিলার ভুল। আবার একটা জিনিস একটু খেয়াল করেন, আপনাকে যদি আরেকটু বুঝাই দিতে চাই, যেমন আমি বললাম মেশিন ক্রয়, মেশিন ক্রয় মানে আবার ওই মেশিন বুঝেন না, কিন্তু মেশিন মানে ধরুন যন্ত্রপাতি ক্রয়। মেশিন ক্রয় 5,000 টাকা আসবাবপত্র হিসাবে লেখা হলো। এবার বলুন তো কি হবে? ঘটনা কি করছে? মেশিন আপনার কি কিনছে, মূলধন জাতীয় লেনদেন, ভুল করে আপনি আবার আসবাবপত্র হিসাবে লিখছেন, আসবাবপত্র তো মূলধন জাতীয় লেনদেন। তাহলে দেখেন মূলধন জাতীয় লেনদেনকে ভুল করে আপনি মূলধন জাতীয় লেনদেনের মধ্যে লিখছেন, তাহলে এই ভুলটাও কি হয়েছে? একই রকম ভুল হয়েছে। তাহলে এটাও কি ভুল? এটাও বেদাখিলার ভুল। এটাও কিসের ভুল? এটাও কিন্তু আলটিমেটলি বেদাখিলার ভুল। ঠিক আছে, তাহলে চলেন হচ্ছে আরেকটা উদাহরণ দেই, নীতিগত ভুল। কারণ বেদাখিলার ভুল আর নীতিগত ভুল বুঝলেই আপনি আলটিমেটলি দুতরফা ভুলটা বুঝতে পারবেন। যেমন ধরুন আমি আপনাকে বললাম আসবাবপত্র ক্রয় 50,000 টাকা ক্রয় হিসেবে লেখা হলো। ধৈর্য ধরে আর 10টা মিনিট থাকেন, ধৈর্য ধরে আর 10টা মিনিট থাকেন, আমরা ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। খেয়াল করেন ভাই, খেয়াল করেন কি বললাম। আসবাবপত্র ক্রয় করছেন, কিনছেন আসবাবপত্র, তাহলে এটা কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। ভুল করে আসবাবপত্র হিসাবে আপনি লিখেন নাই, লিখছেন কোন হিসাবে? ক্রয় হিসাবে। সো ক্রয় হিসাবে আমরা কি লিখি? পণ্য ক্রয় করলে লিখি না। তার মানে আপনি আসবাবপত্রকে সম্পদ ভাবেন নাই, আসবাবপত্রকে আপনি পণ্য ভাবে লিপিবদ্ধ করছেন। তাহলে খেয়াল করেন তো, তাহলে আপনি কি লেনদেন মানে ফেলছেন? মুনাফা জাতীয় লেনদেন মানে ফেলছেন। ছিল মূলধন জাতীয়, বানায় ফেলছেন মুনাফা জাতীয়। তাহলে আলটিমেটলি আপনি ভুলটা বিপরীত ভুল করছেন কিনা? এই বিপরীত ভুল হওয়ার কারণে এটা কোন ভুল হয়ে যাবে? এটা হয়ে যাবে নীতিগত ভুল। এটা কোন ভুল হয়ে যাবে? নীতিগত ভুল। আর এই নীতিগত ভুল বলেন আর বেদাখিলার ভুল বলেন, উভয় ভুলকে বলতে হবে দুতরফা দাখিলার ভুল। কিসের ভুল? দুতরফা দাখিলার ভুল। বুঝতে পারছি? ক্লিয়ার? এইচএসসির কারাগার আসো আজকে ক্লাসে? এখানে কেউ কি আসো? এইচএসসির কারা আসো? একটু বলো তো কমেন্টে, বুঝতেছো কিনা তোমরা এইচএসসির কেউ যদি থেকে থাকো? আমি কি আপনাদেরকে বেদাখিলার ভুল আর নীতিগত ভুলটা ক্লিয়ার করতে বললাম? যদি ক্লিয়ার হয় কষ্ট করে আমাকে আরো 10টা মিনিট দিবেন, যাদের সময় হয়, যদি দুতরফা দাখিলার ভুলটা শিখতে চান। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন, দ্রুত দ্রুত একটু রেসপন্স করেন, আমরা আর দুই চারটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। যারা ল্যাপটপে রিঅ্যাক্ট দেন, এটা রিঅ্যাক্ট দিয়ে শেয়ার দিয়ে, তাই না? ওমাইন কবির ভাই বুঝতে পারছি, একটু বুঝার চেষ্টা করতে হবে ভাই, এটা বুঝার জিনিস, মুখস্থ করে কোনো কিছু করতে পারবেন না, এখানে মুখস্থ করে কিচ্ছু করতে পারবেন না। তো দুই পক্ষের ভুল সংশোধন বুঝতে পারতেছেন, দুই পক্ষের ভুলটা কেমন হবে? একটা হিসাবে লেখার কথা আরেকটা হিসাবে লিখে ফেলবেন। বুঝতেছেন দুই পক্ষের ভুলটা কিভাবে হবে? এক হিসাবে লেখার কথা আরেক হিসাবে লিখে ফেলবেন। সো এই দুই পক্ষের ভুলটা হচ্ছে এইভাবে চিনতে হবে এবং সংশোধন করব। চলে, যেমন ধরুন হচ্ছে লেখার কথা যে লেনদেন আমরা প্রথম লিখছিলাম, বেতন প্রদান 5,000 টাকা মজুরি হিসাবে লেখা হলো। ঠিক আছে, বেতন প্রদান 5,000 টাকা মজুরি হিসাবে লেখা হলো। কেমন? এটা তো হিসাবের ভুল, বুঝতেছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কিসের ভুল? বেতন প্রদান করছি, মজুরি হিসাবে লিখে ফেলছি। তাহলে এইটা হচ্ছে দুপক্ষের ভুল। এখন এই দুপক্ষের ভুলটা আমরা সংশোধন করব। একটা টেকনিক, দুপক্ষের ভুলটা ইজি, সংশোধন। তাহলে সংশোধন করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে করতে হবে যা হওয়ার কথা তা করতে হবে। প্রথমে কি করতে হবে? এক নাম্বার কাজ, যা হওয়ার কথা তা, যা হওয়ার কথা তা, সোজা কথা। তাহলে কি হওয়ার কথা? আমার মূল এন্ট্রি হচ্ছে বেতন প্রদান 5,000 টাকা। তাহলে এখানে যা কথা কি হওয়ার কথা ছিল? বেতন হিসাব ডেবিট হওয়ার কথা ছিল।
মূল বিষয় কি, যা হওয়ার কথা তা আগে লিখতে হবে। তাহলে এখানে বেতন হিসাব কি হওয়ার কথা ছিল, বেতন হিসাব হওয়ার কথা ছিল ডেবিট, আমি আগে বেতন হিসাবটা ডেবিট লিখবো। ভুলটা যেটা করছি এটা তার বিপরীত পাশে বলে দেবো, শেষ। যা হওয়ার কথা তা লিখবো, ভুলটাকে তার বিপরীত পাশে লিখবো। যা হওয়ার কথা তা লিখে ভুলটাকে তার বিপরীত পাশে বসাই দিলে আমার সংশোধন কমপ্লিট। তাহলে হওয়ার কথা ছিল বেতন হিসাব ডেবিট, মজুরিতে লিখছে যদি তাহলে মজুরি হিসাব করে দিব ক্রেডিট, সোজা কথা, মজুরি হিসাব ক্রেডিট, আর কোনো চিন্তা নেই। টাকা প্রশ্নে যা দেওয়া ছিল তাই বসাই দিবেন, টাকা প্রশ্নে যা দেওয়া ছিল তাই বসাই দিবেন, সোজা কথা, শেষ। তাহলে দুপক্ষের ভুল টু মাচ ইজি। যা হওয়ার কথা তা লিখবেন, ভুলটাকে তার বিপরীত পাশে বসাই দিবেন। যা হওয়ার কথা তা লিখে ভুলটাকে তার বিপরীত পাশে বসাই দিবেন। দেখেন আমি পেড ক্লাস আর ফ্রি ক্লাসের মধ্যে কোনো পার্থক্য রাখি নাই। পেড ক্লাসটা হয়তো এভাবেই পড়াবো, কিন্তু আমি জাস্ট আমি আমার মানে হচ্ছে এইটা বোঝানোর চেষ্টা করতেছি, পেড কোর্সে আপনি আলটিমেটলি ভর্তি হবেন, বুঝে শুনে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে, যেন না ঠকেন। যারা সুহেল স্যার টেকনিক গ্রুপ পেজে ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তারা অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজে চাকরির পরীক্ষার্থী অ্যাটলিস্ট তারা সুহেল স্যার টেকনিক গ্রুপ পেজে অ্যাড হয়ে যাবেন, কারণ ওখানে আমরা জেনারেল পার্টের ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে। ওকে, আর যারা প্রথমবারের মতো কারোর সামনে যদি আমাদের এই ভিডিওটা যায়, অবশ্যই এটা দেখে আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। ধরেন ঝটপট আমরা আর কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করে দিই। এরপর আসেন হচ্ছে যেমন যেটা দিছিলাম, আসবাব পত্র ক্রয় 50,000 টাকা ক্রয় হিসাবে লেখা হলো। আসবাবপত্র ক্রয় 50,000 টাকা কোথায় লিখছেন, ক্রয় হিসাবে লিখছেন। এটা যাবে কি হবে বলেন তো, এটা যাবে কি হবে, এটা যাবে কি হবে বলেন তো। দেখেন আসবাবপত্র হিসাবে লেখার কথা লিখে ফেলছেন ক্রয় হিসাবে, আলটিমেটলি হিসাবের ভুল তো, হিসাবের ভুল হলে কি বল, দুতরফা ভুল, হিসাবের ভুল হলে কি বল, দুতরফা ভুল। তাহলে প্রথম হচ্ছে যা হওয়ার কথা, তাহলে আসবাবপত্র ক্রয় করছেন, এটা হচ্ছে মূল এন্ট্রি। তাহলে আসবাবপত্র ক্রয় করলে যাবে কি হবে কথা, আসবাবপত্র হিসাব ডেবিট। কি হবে কথা বলেন, আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট করেন, আসবাবপত্র হিসাব কি করে দেন, আসবাবপত্র হিসাব ডেবিট করে দেন। আর ভুলটা কোথায় করছেন, ক্রয় হিসাবে, ক্রয় হিসাব তার উল্টা পাশে লিখে দেন, শেষ। ক্রয় তার উল্টা পাশে লিখে দেন, টাকা যেটা ছিল ওটাই বসাই দেন। এটা হচ্ছে সবথেকে ইজি, এটা হচ্ছে সবথেকে ইজি। দেখেন দুপক্ষের ভুল সবথেকে ইজি, এই কাজটাই করতে হবে। যা হওয়ার কথা তা আগে লিখবেন, ভুলটাকে তার বিপরীত পাশে বসাই দিবেন। যা হওয়ার কথা তা লিখবেন, ভুলটাকে তার বিপরীত পাশে বসাই দিবেন, ক্লিয়ার? আমাদের অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজে শুধু অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে না, ম্যানেজমেন্টের ক্লাস হচ্ছে, ফিনান্সের ক্লাস হচ্ছে। সুতরাং আমাদের পেজে ফলো দিয়ে যুক্ত থাকেন। আপনি এইচএসসি স্টুডেন্ট হন, জব ক্যান্ডিডেট হন, সবকিছু মিলে কিন্তু আপনার প্রস্তুতি ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আমরা আপলোড করে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনারা চাইলে এই ক্লাসগুলো করতে পারবেন। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি? পেজের লিংকটা দিয়ে দিস, পেজের লিংক আপনি কি সুহেল স্যার টেকনিক গ্রুপে পেজে ক্লাস করতেছেন কিনা, পেজের লিংক জাস্ট অ্যাকাউন্টিং আওয়ার লিখে সার্চ করলেই আমার পেজটা পাবেন। অ্যাকাউন্টিং আওয়ার লিখে সার্চ করলে পাবেন 107k ফলোয়ার আছে, ওটাতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন, দুপক্ষের ভুল কি ক্লিয়ার? দেখেন আরেকটা কঠিন দুটা মানে হচ্ছে উদাহরণ দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে মেশিন সংস্থাপন ব্যয়। মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা সংস্থাপন ব্যয় হিসাবে লেখা হলো। খেয়াল করতে হবে সংস্থাপনটা কখন করতে হয়, সংস্থাপন করতে হয় ব্যবহারের পূর্বে। সংস্থাপন কখন করতে হয় বলেন তো, সংস্থাপন কখন করতে হয়, সংস্থাপন করতে হয় ব্যবহারের পূর্বে। মনে রাখবেন কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে ব্যবহারের পূর্ব পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে। সকল ব্যয়কে কোন ধরনের ব্যয় বলে, মূলধন জাতীয় ব্যয়। আর ওই ব্যয়গুলো ছোট ছোট ব্যয়গুলো ওই মূল এন্ট্রির নামেই হিসাবভুক্ত করতে হয়। যেমন ধরুন আসবাবপত্র ক্রয় করছেন, পরিবহন খরচ 2,000 টাকা, ওই পরিবহন খরচ 2,000 টাকা কিন্তু জামাটা দিতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট।
ওই 2000 টাকা আসবাবপত্রের সাথে যোগ করতে হবে। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এরকম সংস্থাপন ব্যয়, এই সংস্থাপন তো ব্যবহারের পূর্বে করছেন নাকি? তো যেহেতু পূর্বে করছেন, তাইলে আপনাকে ওই মেশিনের সাথে কি করতে হবে, এটাকে যোগ করে দিতে হবে। কি করতে হবে? মেশিনের সাথে এটাকে যোগ করে দিতে হবে। এই জন্য এই যেহেতু এটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ছে, যেহেতু ব্যবহারের পূর্বে করতেছি, তার মানে আমার মেশিন হিসাব ডেবিট করার কথা। তো মেশিন হিসাব ডেবিট না করে আমি সংস্থাপন ব্যয় হিসাবে লিখছি। মেশিন হিসাবে না লিখে কোথায় লিখছি বলেন তো? সংস্থাপন ব্যয় হিসাবে। তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। এটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। ভালো করে খেয়াল করেন। মেশিন সংস্থাপন ব্যয়, সংস্থাপন কখন করতে হয়? ব্যবহারের পূর্বে। কোন স্থায়ী সম্পদ ক্রয় করার পরে ব্যবহারের পূর্ব পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সকল ব্যয়কে ওই সংশ্লিষ্ট সম্পত্তির সাথে যোগ করতে হবে এবং হিসাবভুক্ত করতে হবে ওই সম্পত্তির নামে, এবং এগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। এই জন্য সংস্থাপনটা যেহেতু পূর্বেই করতে হয়, তাই মেশিনের নামে লিপিবদ্ধ হওয়ার কথা ছিল, ভুলে সংস্থাপনের নামে লিপিবদ্ধ হয়ে গেছে। তাইলে হওয়ার কথা ছিল কি? মেশিন হিসাব ডেবিট। মেশিন হিসাব ডেবিট হওয়ার কথা, আর সংস্থাপনটা উল্টো পাশে বসাই দিবেন। শেষ। সংস্থাপন হয়ে যাবে ক্রেডিট, টাকা 5000 টাকা যা ছিল তাই বসাই দিবেন। শেষ। সবথেকে বেশি আসে এই উদাহরণটা, সবথেকে বেশি আসে এই উদাহরণটা, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? একজন বলছেন পণ্য ক্রয় করে বিক্রয় হিসাবে লিখছেন। খেয়াল করেন, ক্রয় করছেন যেহেতু ক্রয় হিসাবে ডেবিট করার কথা ছিল না, আপনার কি হিসাবে লেখার কথা ছিল? ক্রয় হিসাবে ডেবিট করার কথা ছিল। তো ক্রয় হিসাবে না লিখে আপনি কোন হিসাবে লিখছেন? বিক্রয় হিসাবে লিখছেন। তার মানে বিক্রয়টা আপনি কি করে বলছেন? ক্রেডিট করে বলছেন। তাহলে প্রথমে হচ্ছে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট করছেন না? ভুল করছেন না? বিক্রয় হিসাবটাকে আবার ডেবিট করতে হবে। তাহলে দেখেন দুইটাই তো ডেবিট হয়ে গেল, এবার অনিশ্চিত হিসাবটাকে ক্রেডিট করতে হবে। মানে এটা তো আরেকটু অ্যাডভান্স, কয়েকটা টাইপ আছে যেখানে আমার ভুল আরো মানে একটু জটিল দিকে চলে যায়। সেই জটিলতার একটা উদাহরণ হচ্ছে এটা। ক্রয়টাকে বিক্রয় লিখছেন, তাহলে আগে ক্রয় লেখেন, বিক্রয় লিখে ভুল করছেন, বিক্রয়কে সংশোধন করেন, তাহলে দুইটা যেহেতু এক পাশে হয়ে গেছে, এবার অনিশ্চিত হিসাবটা ক্রেডিট করে দেন। যেমন 500 টাকা হলে এখানে 500, এখানে 500, এখানে হবে 1000, সোজা হিসাব। ঠিক আছে? বুঝা গেছে? আরেকটা উদাহরণ, সর্বশেষ এবং লাস্ট। মেশিন মেরামত ব্যয় মেরামত হিসাবে লেখা হবে, সরি, মেশিন মেরামত ব্যয় মেশিন হিসাবে লেখা হলো। আরো কয়েকটা টাইপ আছে, একটু অ্যাডভান্স লেভেলের টাইপ, যার চারটা পক্ষ হয়ে যায়। ঠিক আছে, শেষ করবো আমরা। দেখেন, মেরামতটা সাধারণত আমরা ব্যবহারের পরে করি, তবে সব মেরামতটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মনে রাখবেন, এটা ব্যবহারের পরে করা হয়। কিন্তু সদ্যকৃত পুরাতন মেশিনের মেরামত ব্যয় আবার মূলধন জাতীয় ব্যয়, এটা আবার অন্য আলোচনা, ওইদিকে যাচ্ছি না। সদ্যকৃত পুরাতন মেশিনের মেরামত ব্যয় মূলধন জাতীয় ব্যয়, মনে রাখবেন। নরমালি মেরামত ব্যয়টা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় হলে তো তার নামে হিসাব হওয়ার কথা, অর্থাৎ মেরামত ব্যয় হিসাবে লেখার কথা ছিল, কিন্তু মেরামত ব্যয় হিসাব না করে আমি লিখে ফেলছি মেশিন হিসাবে। মানে মুনাফা জাতীয় লেনদেনটাকে আমি মূলধন জাতীয় লেনদেন মানে ফেলছি, এটাও নীতিগত ভুল। এটা কি ভুল? নীতিগত ভুল। তাইলে লেখার কথা ছিল কি? মেরামত হিসাব, অর্থাৎ মেরামত ব্যয় হিসাব, মেরামত ব্যয় হিসাব ডেবিট করার কথা ছিল, আর এটা করি নাই। তাহলে এটাকে সঠিকটা লিখলাম, ভুলটাকে তার উল্টো পাশে বসে দিলাম। শেষ। মেশিন হিসাবে যাবে ক্রেডিট। ঠিক আছে? সো লাস্টের দুইটা উদাহরণ কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়, লাস্টের দুইটা ভুল কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে? কথা কি বোঝা গেছে? তাহসানুল, কোনটা আরেকবার বুঝতে যাচ্ছ? অরণ্য বড়ুয়া, কোনটা আরেকবার বুঝতে যাচ্ছেন? সব যদি একদিনে ধরে ফেলতে চান তাহলে মাথা আউলে যাবে রে ভাই। যতটুকু পড়াইছি এইটাই এনাফ। ওই তানহানা তানিয়া একটা কোশ্চেন করছে একটু ভিতরের দিকে, যেমন আপনি পণ্য ক্রয় করছেন, ক্রয় করে যেমন ধরেন এখানে প্রশ্নটা ছিল কি, খেয়াল করেন, পণ্য ক্রয় করে বিক্রয় হিসাবে লিখে ফেলছেন। ঠিক আছে? আরেকটা কথা হইতে পারতো, পণ্য ক্রয় করে বিক্রয় বইতে লেখা হয়েছে, পণ্য ক্রয় করে বিক্রয় বইতে লিখছেন, তাহলে বুঝতে হবে দুই জায়গায় আবার সংশোধন করতে হবে। পণ্য ক্রয় বইতে লেখার কথা আগে এখানে লিখতে হবে, বিক্রয় বইতে লেখা করছি তখন বিক্রয় বইটাকে সংশোধন করতে হবে। তখন জাবেদা হইতে চারটা, আগে পণ্য ক্রয় করছেন, এটা জাবেদা ক্রয় হিসাব ডেবিট, আর ধরেন হচ্ছে দাঁড়ে ধরে নিচ্ছি ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে কি
আর প্রদেয় হিসাব ক্রেডিট। আর ভুল করছেন বিক্রয় বইতে লেখা, তখন ওইটাকে সংশোধন করা লাগতো, তখন বিক্রয় হিসাব হয়ে যেত ডেবিট, প্রাপ্য হিসাব হয়ে যেত ক্রেডিট। এটা একটা অ্যাডভান্স লেভেলের। তো এখানে পণ্য ক্রয় করে বিক্রয় হিসাবে লিখছেন বলছে হিসাব, তাহলে পণ্য ক্রয় করছেন যেহেতু ক্রয়টা কি হওয়ার কথা ছিল, ক্রয় হিসাব হওয়ার কথা ছিল ডেবিট, আপনি ডেবিট করবেন, সঠিকটা করলেন। বিক্রয় হিসাবে লিখে তো ভুল করছেন, বিক্রয় হিসাবে লিখছেন, বিক্রয়কে আপনি ডেবিট করছেন মনে করেন না, বিক্রয় হিসাবটা আপনি ক্রেডিটই করছেন, তাহলে ক্রেডিট পাশে লেখার তো কথা ছিল না, আপনি ভুল করছেন, এই জন্য বিক্রয়টাকে আবার আপনাকে ডেবিট করতে হবে, আর বিক্রয়টাকেও তো সংশোধন করতে হবে। আমি ক্রয়টা ডেবিট হওয়ার কথা আগে ডেবিট করলাম, আবার বিক্রয়টাকে ক্রেডিট পাশে লিখে ভুল করছে, ওইটাকে তো সংশোধন করতে হবে, তাহলে দুইটাকে ডেবিট করা লাগবে, এবং দুইটাই তো ডেবিট হয়ে গেছে, ধরেন 1000 টাকা 1000 টাকা। এখন আমার ক্রেডিট পাশে কি লিখতে হবে, অনিশ্চিত হিসাব দেখে ক্রেডিট পাশে 2000 টাকা বসাই দিতে হবে, ঠিক আছে? চার পক্ষের ভুল আমরা এটা তো মুখে মুখে বলে দিলাম। ভাই মেশিন সংস্থাপন তাহলে খেয়াল করো আমি কি বলছি, বলছি কোন স্থায়ী সম্পদ ক্রয় করার পর ব্যবহারের পূর্ব পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করতে হবে, সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করতে হবে, এবং ওই সংশ্লিষ্ট সম্পত্তির নামে হিসাব দিতে হবে। তাহলে মেশিন সংস্থাপন ব্যয়, তুমি যখন অবচয় অঙ্ক করে দেখবা যে এই ব্যয়টা আমরা ওই মেশিনের সাথে আসবাবপত্রের সাথে আমরা যোগ করি, তার মানে আসবাবপত্র হিসাব বা মেশিন হিসাব লিখতে হবে। যেমন জাহাজ ভাড়া যদি দেয়, পণ্য ক্রয় করে এনে জাহাজ ভাড়া হিসাব ডেবিট করতে পারবো না, ওই আসবাবপত্র বা মেশিন হিসাব ডেবিট করতে হবে। তাহলে আমার মেশিন সংস্থাপন ব্যয় হিসাবে লেখা যাবে না, লিখতে হবে মেশিন হিসাবে। সো আমার মেশিন সংস্থাপন ব্যয় জায়গায় আমি মানে মেশিন হিসাব না লিখে লিখে ফেলছি মেশিন সংস্থাপন ব্যয় হিসাবে, তার মানে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বানিয়ে ফেলছি, নীতিগত ভুল করছি। তাহলে সংশোধন করার জন্য কি করতে হবে, মেশিন হিসাবটা ডেবিট করতে হবে, আর সংস্থাপন ব্যয়কে তার উল্টা পাশে লিখে দিতে হবে, শেষ। বুঝতে পারছো কিনা? তাসফিয়া তাহরিন চার পক্ষের উল্টো তো বলে দিলাম, আগে সঠিকটা দিবা, যেমন ধারে পণ্য ক্রয় করছো বিক্রয় বইতে লিখে ফেলছো, তাহলে আগে ক্রয় বইয়ের জাবেদাটা হবে কি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা একটা। বিক্রয় বইতে লিখে ভুল করছো, তাহলে এবার বিক্রয় বইয়ের জাবেদাটা উল্টাই দিবা, কি হবে, বিক্রয় হিসাবটা ক্রেডিট হওয়ার করছো এটা ডেবিট করে দিবা, প্রাপ্য হিসাব ডেবিট করছো এটা ক্রেডিট করে দিবা, তাহলে জাবেদা হয়ে গেল চারটা, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই হচ্ছে চার পক্ষ, ঠিক আছে? তাসামুল ক্লিয়ার, ঘটনায় বুঝতে পারছি। মেরামত এটা মুনাফা জাতীয়, এইজন্য মেরামতের নামে হিসাব হবে। সংস্থাপনটা মূলধন জাতীয়, এইজন্য সংস্থাপনের নামে হিসাব দেওয়া যাবে না, মেশিনের নামে হিসাব দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? 1.5 ঘন্টার এই ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস যারা কষ্ট করে এই ক্লাসটা করছেন তাদের এই কষ্ট বিফলে যাবে না। এই সংশোধনীর পাঠটা অনেক কঠিন, এটাকে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা ততটুকু জায়গা থেকে আমি চেষ্টা করছি ইজিয়েস্ট ওয়েতে আপনাদের সামনে প্রেজেন্ট করা। সো আমার বিশ্বাস কেউ যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে করে তাহলে তার এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। এখন বাকি কাজটা হচ্ছে আপনার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে আমার বিশ্বাস যে কোনো ধরনের ভুল আপনি সংশোধন করতে পারবেন। আর কেউ যদি সংশোধনী জাবেদা পারে সংশোধিত রেওয়ামিল তার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং আমার সাথে থাকেন। এইচএসসি স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং আর ব্লেজিং, আমাদের মতো এত ক্লাস কেউই না, এটা গ্যারান্টি একটা দাম। আর এইচএসসি যারা নিবন্ধন দিবেন তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যেহেতু এইচএসসি বেস ম্যাক্সিমাম জিনিস আপনাদের থাকবে, এই জন্য এইচএসসি ক্লাসগুলো আপনাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এইচএসসির জন্য আমাদের কোনো পেইড কোর্স নাই, এইচএসসির জন্য আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। অলরেডি লাস্ট 1 থেকে 1.5 মাসে 20টার উপর ক্লাস হয়েছে। সো ওই ক্লাসগুলো করতে পারেন। এইচএসসি স্টুডেন্টদের জন্য শুভকামনা থাকলো। এবং আর হচ্ছে যারা নিবন্ধনের ভাই বোনরা আছেন অ্যাকাউন্টিং এর সাথে থাকেন, অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। পেইড কোর্সে পড়েন না পড়েন, আমার পেইড কোর্সে পড়াটা বাধ্যতামূলক না, সবাই আমার পেইড কোর্সে পড়বেনও না, কিন্তু অ্যাকাউন্টিং আমার কাছে থাকেন, কিছু না কিছু শিখবেন। প্রতি সপ্তাহে আমরা 2টা করে পরীক্ষা নিচ্ছি, প্রতিদিন 2টা পরীক্ষা নিচ্ছি, প্রতি সপ্তাহে 4টা-5টা ক্লাস নিচ্ছি, আপনাদের কাছে নোটস শিট শেয়ার করতেছি। সো এগুলো আপনি বিনামূল্যে পাচ্ছেন, কিন্তু যখন পেইড কোর্সে ভর্তি হন ব্যাপারটা একটু গুছানো হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকেন। কারণ যদি মনে হয় শিখতে চান, জানতে চান, অ্যাকাউন্টিং আর পেইড কোর্সে ভর্তি হতে পারেন, আমাদের সাথেই থাকেন। এই ক্লাসটা আমরা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।